আপু, আপনার শাড়িটা একটু ঠিক করেন। বেয়াদব অসভ্য ছেলে, তুই আমার শরীরের দিকে নজর দিচ্ছিস। আরে না আপু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তেমনটা মিন করি নাই। আপনার কোমরের সেফটি পিন খুলে গেছে তাই। তাই নাকি? হ্যাঁ, তাই তোর নজর সরাসরি শরীরে পড়েছে? তোর মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে, মেয়ে দেখলেই শরীরে নজর পড়ে। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বললাম। রাখ তোর ভালো, তোর ভালো তোর কাছেই রাখ, আমাকে জ্ঞান দিতে আসবি না। আরে আপু, শরীর তো দেখা যাচ্ছে। আর কিছু বলতে পারল না অনিক। তার আগেই সজোরে থাপ্পড় মারল সাইমা। অনিক আজ তার কলেজের নবীন বরণ। সে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, আর এদিকে সাইমা, সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। সবাই তাকে দেখে একটু ভয়ে চলে, কারণ সে রাগী আর বদমেজাজি একটা মেয়ে, যাকে তাকে সে পাত্তা দেয় না। তাই কোনো ছেলে তার কাছে ঘেঁষার সাহস তেমন পায় না। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। এবার আসুন গল্পে ফেরা যাক। থাপ্পড় খেয়ে অনেক অবাক, ভালোর জন্য বলল, আর তাকে সবার সামনে অপমান হতে হলো। তার লজ্জায় অপমানে চোখের পানি চলে আসলো। সে আর কিছু না বলে ভার্সিটি থেকে চলে গেল। সে যেতেই সাইমার বান্ধবী এসে বলল, কি রে, ছেলেটাকে এইভাবে মারলি কেন? কি করেছে? এই ছেলের কথা আমাকে বলবি না, আজ তো একটা বদমাস ছেলে, আমার শরীরে নজর দেয়। কি বলিস? এই ছেলে এত খারাপ? দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। এখনকার ছেলেরা এমন ইনোসেন্ট ফেস নিয়ে থাকে, তলে তলে বদমাস একটা। তাই তো দেখছি। আচ্ছা বাদ দে, চল ওদিকে দেখি নবীনবরণ কেমন হচ্ছে। আচ্ছা তাই, চল। এমনিতেও মেজাজের 12টা বেজে গেছে। এই বলে তারা চলে গেল অনুষ্ঠানের দিকে, যেখানে সুন্দর করে স্টেজ সাজিয়ে নবীনবরণ করছে। এইদিকে অনিক তার বাড়িতে চলে গেছে। কলিং বেল চাপতেই তার মা দরজা খুলে দিল। তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ একটু আগেই অনিক বাসা থেকে বের হয়েছে। এরই মাঝে আবার চলে এলো, কারণ কি? তার মা তার দিকে তাকাতেই চমকে উঠল। অনিকের গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তোকে কে মেরেছে? অনেক একটু অপ্রস্তুত হয়ে গেল। সে এখন কি বলবে? তার মাকে তো এই কথা বলতেই পারবে না। সে কথা কাটানোর জন্য বলল, আরে মা, তেমন কিছু না। ওই বন্ধুদের সাথে শয়তানি করতে গিয়ে একটু লেগে গেছে। ঠিক হয়ে যাবে, ভেবো না তো। অনিকের মায়ের কেন যেন ছেলের কথা বিশ্বাস হলো না। শয়তানি করলে কিছুতেই মুখে দাগ বসে যেত না। দেখে বোঝা যাচ্ছে কেউ সর্বশক্তি দিয়ে মেরেছে। তবুও ছেলে যখন বলতে চাচ্ছে না, তিনি আর জোর করলেন না। তিনি বললেন, আচ্ছা বাবা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা। একটা থাপ্পড়ে কারো জীবন বদলে যায় না, কিন্তু সেই থাপ্পড় যদি সবার সামনে পড়ে তবে বদলাই অনেক কিছু। সাইমার কাছে এটা ছিল একটা ছেলেকে শিক্ষা দেওয়া, অনেকের কাছে এটা ছিল অপমান, যন্ত্রণার চাবুক। সেই ঘটনার পর অনেক আর ভার্সিটিতে যায়নি 3 দিন। আর সাইমা, সে প্রতিদিন আগের মতোই রাগী গম্ভীর, কারোর সঙ্গে হেসে কথা বলে না। মেয়েরা তাকে ভয় পায়, ছেলেরা তো দূরের কথা, তার সামনে দাঁড়াতেই ভয় পায়। তবে এবার একটু ভিন্ন কিছু ঘটল ভার্সিটির 3য় দিন। শুনলি, প্রজেক্ট অ্যাসাইনমেন্টে তোকে একটা ফার্স্ট ইয়ারের ছেলের সাথে জুড়ে দিয়েছে। কি? সিনিয়র হয়ে আমি ফার্স্ট ইয়ারের বাচ্চার সাথে কাজ করব? সেই ছেলেটা অনিক, যে সেদিন থাপ্পড় খেয়েছিল। তার আবার মুখ আছে ক্লাসে আসার? তোরাই তো বললি ভদ্র চেহারার নিচে লুকানো শয়তান থাকে, কিন্তু ছেলেটা গত 3 দিন ধরে ক্লাসেই আসেনি। আজকেও এসেছে মুখ নিচু করে বসে, কেউ হাসলে একবারও তাকায় না। এমন ছেলেরা নাটকবাজ হয়। প্রজেক্ট রোল ঘোষণা। সাইমা আক্তার, তোমার পার্টনার কি অনিক আহমেদ? স্যার, আমি আপত্তি জানাচ্ছি। আমি 2 ইয়ার সিনিয়র, ওর সাথে প্রজেক্ট করাটা যুক্তিযুক্ত না। তুমি ক্লাসে উপস্থিত ছিলে না, তাই আমি বেঁধে দিয়েছি। তোমার রেজাল্ট ভালো, অনিকও নতুন হলেও মেধাবী। আমি আশা করি সিনিয়র হয়ে তুমি তাকে গাইড করবে। আমি গাইড না, ঠাস করে ঘা দিতে পারি শুধু। ক্লাসে কেউ হেসে উঠল না। সবাই জানে সাইমা ঠাটিয়ে দিতে পারলে হাসতে ভয় পায় না। লাইব্রেরির বিকেলবেলা। হ্যাঁ তুমি, অনিক আহমেদ? ধীরে
উঠে দাঁড়ায়, মাথা নিচু। জি আপু। তুমি আমাকে আপু বলছো, অথচ সেদিন আমি এখনো মনে করি আপনি আমার সিনিয়র। আপনি যা করছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে সঠিক মনে হয়েছে। আমি অভিযোগ করিনি, এখনো করব না। নাটক করার দরকার নেই। আমি চোখে চোখ রেখে মানুষ বুঝি। আপনি যদি কাজ করতে না চান আমি স্যারকে গিয়ে বলবো, আপনি মুক্ত থাকবেন। ব্যাক আউট করছো এত সহজে? আমি আপনি যেটা চাইবেন সেটাই করব, কিন্তু আপনি যেন স্বস্তিতে থাকেন। কাল 10টায় লাইব্রেরিতে আসো। 1 মিনিট দেরি হলে দরকার নেই আর। জি ঠিক আছে। অনেক চুপচাপ চলে গেল আর সাইমা বসে রইল চেয়ার ঘোরানোর অবস্থা নিয়ে। চোখে ছিল না আগে সেই তেজ, কিন্তু একটা হালকা বিরক্তি, না দ্বন্দ্ব। নিজেও ঠিক বুঝতে পারল না। লাইব্রেরি সকাল 10টা, সময় মতো লাইব্রেরিতে এসে হাজির অনেক। হাত ভর্তি বই, কলম আর একটা খাতাও মাঝে গুছিয়ে বসে আছে, কিন্তু ঘড়ি কাটা 10টা পেরিয়ে 15 মিনিট। সাইমার কোনো খবর নেই। হঠাৎ পায়ের শব্দ, চোখ তুলে দেখল চওড়া ভুরু কুচকে। কড়া চোখে তাকিয়ে সাইমা। আমি তোমাকে বলেছিলাম দেরি করলে কাজ থাকবে না, তাহলে তুই আগে এসে বসে আছিস কেন? আপনি তো 15 মিনিট দেরি করলেন, তাহলে আমারই দোষ। তুই সিনিয়রের সাথে তর্ক করছিস? আপনি যা করছেন সেটা সিনিয়র সুলভ নয়। মধুর কথা বলা শুরু করেছিস দেখি। আরে তোর মতো ছেলে দেখে দেখে আমি বোকা হইনি এখনো। আমি যেমন ঠিক তেমনই আছি। আপনি যদি আগে শুনতেন তাহলে জানতেন আমি আপনাকে অসম্মান করিনি। আপনি নিজেই বিশ্বাস না করে যা খুশি বললেন, তারপর এখন আবার আপনি আপনি করে বলছিস কেন? একদম নাটকীয় করে তুলিস না। আপনি রাগী বুঝি, তাই বলে কাউকে অপমান করার লাইসেন্স তো আপনার হাতে নেই। তুই এবার আমাকে শিখাবি? আমি কি করব? আমি কাউকে শেখাই না, শুধু নিজের সম্মানটা চাই। চেয়ারে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। থাপ্পড় খাওয়ার পরেও তোর সাহস হয়েছে দাঁত দেখানোর? হ্যাঁ হয়েছে, কারণ আমি ভুল করিনি। মুহূর্তের জন্য সাইমা থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা আগে সেই চুপচাপ ভীত অনেক নয়। চোখে স্থিরতা, ঠোঁট শক্ত, কণ্ঠে বিশ্বাস। আর এই প্রথম সাইমা কেমন যেন অস্থির হয়ে গেল। আচ্ছা, তোকে জিততে দিলাম, ভাবিস না। কাল আমার ডিপার্টমেন্টে আয়, প্রজেক্টের কাজটা শেষ করতে হবে। ঠিক আছে। সাইমা নিজের বান্ধবীর সাথে হাঁটছে। কি রে, আজ তো তুই হেরে গেলি মনে হয়। হেরে যাই নাই, ওই ছেলেটার সাহসী বেশি। আচ্ছা, সাহস ভালো না? তুই তো এমন চুপচাপ ছেলেদের পছন্দ করিস না। পছন্দ টছন্দ কিছু না, প্রজেক্ট শেষ হলেই ছেলেটার চোখে না পড়ে যেন। পরের দিন সাইমার ডিপার্টমেন্ট দুপুর 1টায় অনেক নির্ধারিত সময় মতো চলে এসেছে, কিন্তু সাইমা আজ সে আগে থেকেই অপেক্ষা করছে। সে চুপ করে বসে না থেকে মুখ গোমরা করে অনেকের দিকে তাকায়। বাহ, আজ সময় মতো। কাল তো এমন ভাব করলি যেন আমি তোকে চুরি করতে বলেছি। আপনি চুরি নয় বরং সম্মান নিয়ে খেলা করেছেন। আবার শুরু করলি? সব সময় নাটকীয় কথা। প্রজেক্ট করতে এসেছিস, কাব্য লেখার দরকার নেই। কথা যখন কাটার মতো লাগে তখন কাব্য তীর হয়ে যায়। তুই নিজেকে কি ভাবিস? ইনোসেন্ট চেহারা দিয়ে মেয়েদের সহানুভূতি নিতে চাস? আর আপনি রাগ দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে নিজের ইগো তৃপ্ত করেন। সাইমা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আমি ভয় পাই না কাউকে, আর তোদের মতো ছেলেদের তো একদমই না। অনেক রেগে গিয়ে উঠে দাঁড়ায়, বলে, আমিও ভয় পাই না, কিন্তু সম্মান রাখতে চেয়েছিলাম। আজ বুঝলাম আপনি শুধু নিজেকে বোঝেন, অন্যের অনুভূতি আপনার কাছে মূল্যহীন। তুই এবার সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আপনার থাপ্পড় খেয়েছি ঠিকই, কিন্তু নিজের আত্মসম্মান বিকিয়ে দেইনি। আপনি সিনিয়র, কিন্তু তার মানে এই নয় আপনি যা ইচ্ছা বলবেন আর আমি চুপচাপ সহ্য করব। তুই আমাকে শেখাবি? ফার্স্ট ইয়ার হয়ে সিনিয়রের মুখের ওপর কথা বলিস? হ্যাঁ বলবো, যখন ভুল হবে তখন বলবো। আপনি সিনিয়র, তাই বলে সব সময় আপনি ঠিক এটা মেনে নেওয়া যায় না। এক মুহূর্ত নীরবতা। দুজনেই দাঁড়িয়ে, চোখে চোখ, গলায় আগুন। বাতাস থমকে যায় যেন। আশেপাশে কেউ কিছু শুনে ফেলে কিনা, কেউ খেয়াল করে কিনা, ওদের কিছু যায় আসে না। সাইমা এবার মুখ ফিরিয়ে বলল, কাল থেকে আমার সাথে
কোনো কথা বলবি না। অ্যান্ড এনবিএসএফ প্রজেক্ট আমি একাই করব। সেটা তো আগেই করতেন, আমি শুধু সম্মানের জায়গা রেখেছিলাম। চল ফিনিশ, কথা বারবার দরকার নেই। হ্যাঁ, ফিনিশ। দুজন দুই দিকে হাঁটছে, মুখে কথা নেই, চোখে আগুন, কিন্তু ভিতরে একটা অস্থিরতা, একটা অজানা কাঁপুনি, একটা চেনা ঝগড়ার মাঝে নতুন রকমের অচেনা অনুভব। অনেকের রুম, রাত 11টা, ঘর অন্ধকার, অজানা জানালা খুলে রাখা, বাইরে হালকা বাতাস। অনেক বিছানায় শুয়ে আছে, বুকের উপর হাত রাখা, চোখ তার ছাদের দিকে, কিন্তু মন অনেক দূরে সাইমার সামনে। আমি তো এমন ছেলে না, শান্ত, চুপচাপ, তর্ক এড়িয়ে চলা। বন্ধুরা পর্যন্ত বলে তুই কারোর সাথে রাগ করতে জানিস না, তাহলে ওর সাথে কেন এতটা তর্ক করে ফেললাম আমি? সিনিয়র উপর থেকে নিচে কথা বলার অভ্যাস, তাও মানা যায়, কিন্তু আজ কেন মুখের উপর কথা বললাম? ওনার চোখে চোখ রাখলাম কেন? চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। আমি তো চাইনি এমন কিছু হোক, শুধু চেয়েছিলাম সে বুঝুক আমি খারাপ না, কিন্তু সে তো শুধু দেখছে। আমি জবাব দিচ্ছি, আমি রেগে যাচ্ছি। আসলে আমি ওনার সাথে রেগে যাচ্ছি না, নিজের সাথে। চোখ বড় করে চুপচাপ বসে পড়ে বিছানায়। আমি তো এমন না, তাহলে? সে আর কিছু ভাবতে পারে না, মাথার ভিতর ঘুরছে শুধু একটাই মুখ, রাগে চোখ, কাটার মতো কথা, আর সেই থাপ্পড়। তারপরও মনে হয় সেই মেয়েটা সত্যি এতটা খারাপ। আয়েশা বেগম দরজায় দাঁড়িয়ে। বাবা ঠিক আছিস? হ্যাঁ মা, ঠিক আছি। তোর চোখে ঘুম নেই, চিন্তা করিস না। যাই হোক, তুই নিজের মতো থাকবি, ঝামেলা করবি না। মা, আমি আসলে নিজেকেই বুঝতে পারছি না। এই বয়সে বুঝতে শেখাটাই বড় কথা। যা কিছু অনুভব করিস তাই তো মানুষ তোকে মানুষ হিসাবে চেনে। অনেক চুপ করে যায়, তার মনে কিছু শব্দ জমে ওঠে, কিন্তু মুখ দিয়ে বের হয় না। সে জানে না এই প্রথম কোনো এক মেয়ের জন্য সে তার স্বভাবের বাইরে চলে যাচ্ছে, এবং সেই মেয়েটা হচ্ছে সাইমা। রাত 12টা, সাইমার রুমের আলো নিভে গেছে, জানালার পর্দা তুলছে, বিছানায় শুয়ে আছে সাইমা, ছাদের দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ করছে না, ঘুম আসছে না। এই মেয়েটা কাউকে পাত্তা দেয় না, কারো ভাবনা তাকে স্পর্শ করে না, অথচ আজ অদ্ভুতভাবে মাথায় শুধু একটা নাম, অনিক। এই ছেলেটা কেমন? নরম গলায় কথা বলে, আবার চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পায় না। আমি ওকে অপমান করলাম, থাপ্পড়ও দিলাম, তারপরেও সে চুপচাপ সহ্য করেনি, আবার অশ্রদ্ধাও করেনি। এমন ঠান্ডা স্বভাব, কিন্তু ভেতরে লুকোনো আগুন। সাইমা দ্রুত উঠে বসে। না, আমি এসব ভাবছি কেন? একটা বাচ্চা ছেলে, আমার 2 বছর জুনিয়র, আমি কেন এত ভেবে ফেলছি? সাইমা আয়নায় নিজেকে দেখে বলে, সাইমা, তুই কি পাগল হোস? তোর মতো মেয়ের মাথা ঘুরে যাবে একটা ছেলের চোখে চোখ রাখলেই। কিন্তু সে যা বলেছে সবই কি মিথ্যে ছিল? সে যখন বলল আপনি সিনিয়র ঠিক আছে, কিন্তু তার মানে আপনি সবসময় ঠিক হবেন তা নয়। তখন মনে হচ্ছিল কেউ আমাকে আয়না ধরেছে। সকালে ভার্সিটির ক্যাম্পাস ক্লাস শুরুর আগে সাইমা কি রে, তুই তো আজ খুব চুপচাপ। মাথা খারাপ না, মাথা ধরেছে। মাথা ধরেছে নাকি অনিক নামক ভাইরাস মাথায় ঢুকে গেছে? এবার বেশি হচ্ছে রিমা, এরকম ফালতু ছেলের কথা ভাবার সময় আমার নেই। না রে না, তুই তো ঝগড়ার রানী, কারো পেছনে যাবার টাইম আছে তোর? সাইমা মুচকি এসে মুখ সরিয়ে নেয়। ঝগড়ার রানী, তাই তো সবাই দূরে থাকে। তবে ওই ছেলেটা তো দূরে থাকেনি, বরং চোখে চোখ রেখে কথা বলেছে। সাহসী বেশি ছেলের। তা সাহসী ছেলেকে তুই ভয় পাস? আমি কাউকে ভয় পাই না, বিশেষ করে ওই ইনোসেন্ট মুখ ছেলে। হাহ, ভাবিস না যেন ওকে নিয়ে ভাবছি। কিন্তু কেউ জানে না নিজের এই অস্থিরতা ঢাকতে গিয়ে সাইমা আরও বেশি রাগী হয়ে উঠবে, আর এই রাগের আগুনে আস্তে আস্তে গলে যেতে থাকবে তার নিজের হৃদয়ের প্রাচীর। ক্লাসরুম, পরের দিন দুপুর 12টা। ক্লাসরুমে আজ প্রেজেন্টেশন, সবাই নিজেদের টিম নিয়ে ব্যস্ত। সাইমা এক কোণে দাঁড়িয়ে, মুখে বিরক্তির রেখা। অনেক নির্ধারিত স্লাইডস নিয়ে সামনে দাঁড়িয়ে কাজ করছে ঠিকঠাক। হঠাৎ মাইক্রোফোনে ত্রুটি দেখা দিল। যখন পারো না
তখন এত কিছুর দায়িত্ব। না না, এটা স্কুল প্রজেক্ট না, এটা বিশ্ববিদ্যালয়। আমি চেষ্টা করছি, ভুল হতেই পারে। তুই ভালো করার লাইসেন্স নিয়ে এসেছিস নাকি? এইটুকু কাজও ঠিকমতো করতে পারিস না? আপনি যতটা চিৎকার করছেন ততটা গুরুত্ব আপনার কথাই নেই। তোকে সহ্য করতে পারছি না আমি। অন্যায় মানতে না পারলে এমনটাই হয়। ছেলেটার চেহারায় ভদ্র আর কথায় কাটা। তোকে দেখে ভুল করেছিলাম, এখন ঠিক চিনে ফেলেছি। আমাকে বোঝার ক্ষমতা সবার থাকে না, আপনি ব্যতিক্রম না। তুই আমার চোখে চোখ রেখে কথা বলিস, সাহস তো তোর কম না। আর আপনি ভাবেন মানুষকে ছোট করলেই নিজে বড় হন? পরিবেশে নীরবতা নেমে আসে শিক্ষকের চোখে পড়ে তাদের দিকে, কিন্তু এই দুজনের চোখে এখন আগুন, ঠোঁটে বিষ। তোমরা পরিবেশ নষ্ট করছো, দূরে গিয়ে কথা বলো। ক্যাম্পাসের করিডোরে সবার দৃষ্টি এড়িয়ে দুজন মুখোমুখি দাঁড়িয়ে। এই তুই একটা প্রজেক্টে এত নাটক করছিস, জীবন তোকে দিলে কি করতিস? আমি নাটক করছি না, আপনি নিজেই নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। আমার দিকে আঙুল তুলিস না তুই। আপনি রেগে যাচ্ছেন মানে এই না আপনি ঠিক। সাইমা ঠান্ডা কিন্তু কাটা চড়ে। তুই এই মুহূর্ত থেকে আমার কোনো কাজের অংশ না। আমার নামে তোর কিছু জমা দিতে হবে না, নিজে নিজেই যা খুশি করিস। ঠিক আছে, এরপর আপনি যখন একা হবেন তখন হয়তো বুঝবেন সব সময় ঝগড়া করাই শ্রেষ্ঠ নয়। সাইমা ঠোঁট চেপে ধরে কথা না বলে চলে যায়। সেদিন অনেক কিছুই খায়নি, তার মুখে অভিমান ছিল কিন্তু চোখে ছিল ক্ষোভও না, শুধু একরাশ ক্লান্তি। আর সাইমা সে কড়া মুখে ক্যাম্পাস পার করলো, সবাইকে উপেক্ষা করে, কিন্তু নিজেকে উপেক্ষা করতে পারল না। হ্যাঁ, সে এখনো শক্ত, রাগী, কঠিন। তবে অনেক এবার তার হৃদয়ের দরজায় ধাক্কা দিয়েছে, ভালোবাসা নয়, কিন্তু ভেতরের দেওয়ালগুলোতে ছোট ছোট ফাটল শুরু হয়ে গেছে। পরের দিন সকাল 9টা, ক্লাস শুরু। সাইমা অনিকের ক্লাসে ঢুকেই একবার চারপাশে চোখ ঘোরালো। অনিক কোথায়? সে তো সাধারণত সবার আগে আসে, আজ নেই। তারপর নিজের মনেই বলল, আবার হয়তো কোথাও লুকিয়ে বসে থাকবে। দেরি করলে ওদের মতো জুনিয়ররা নিজেকে হিরো ভাবে। কে রে? অনেক? ও তো ক্লাসে আসেনি আজ। আসে নাই মানে? তুই শুনেই ভয় পাচ্ছিস নাকি? ভয় নয়, বিরক্তি। আমার সাথে কাজ করতে পারে না বলেই হয়তো পালিয়ে গেছে। হয়তো অসুস্থ। ওদের মতো জুনিয়র ছেলেরা সুযোগ পেলেই নাটক শুরু করে। রিমার কথা বলল না, কিন্তু সাইমা জানে সে যতই বলুক না কেন তার ভিতরটা কেমন যেন অস্থির লাগছে। অনেক তো এমন ছিল না, সবসময় শান্ত, নিজের কাজ ঠিক মতো করত। তাহলে হঠাৎ না আসার মানে কি? তবে সে এটা কাউকে জানাবে না। ব্রেকের সময় সাইমা এসে একা বসে। ও তো আমার জুনিয়র, একটা জুনিয়র ছেলের জন্য আমি এত ভাবছি কেন? আসলে ঝগড়া করলেও ও জবাব দিয়েছিল চোখে চোখ রেখে। আর আজ ও নেই, শান্তি লাগছে না। হোস্টেলে রাতে রিমা আবার জিজ্ঞেস করে, তুই সিরিয়াসলি বলতো, তোর অনেককে মিস লাগছে না? মিস? আমি একটা জুনিয়র ছেলেকে মিস করব? রিমা, তুই আমাকে কি ভাবিস? তুই তো যা ভাবিস না তাই হয়ে যায়। শোন, ওর মতো ছেলেরা এক সময় নিজে থেকেই হারিয়ে যায়। আমি কাউকে খুঁজে বেড়াই না। এই বলে সাইমা ঘুমানোর ভান করে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম নেই, মন শুধু একটাই প্রশ্ন করছে। ও আজ এলো না কেন? শুধু ক্যাম্পাসের করিডোরে রিমা ও সাইমা হাঁটছে। শুনলি অনেক নাকি হসপিটালে? কি? হ্যাঁ রে, জ্বর সর্দি মনে করছিল, কিন্তু নাকি ইনফেকশন হয়েছে। 2 দিন ধরে টেম্পারেচার 103। এতটুকু জ্বরে এই হাসপাতালে? ছেলেটার শরীর কাগজ দিয়ে বানানো নাকি? তুই যাবি না খোঁজ নিতে? আমি কেন যাব? আমি কি ওর অভিভাবক নাকি? তা ঠিক, কিন্তু তোর কারণেই তো ও এখন। আমার কারণে কিছু হয়নি, ও নিজেই হিরো সাজতে গিয়েছিল। আর তুই যদি এসব বলে আমার মেজাজ খারাপ করিস তাহলে আমি হাসপাতালে না, তোকে পাঠাবো ওখানে। বিকেলবেলা রিমা ক্লাসে যায়, সাইমা সবার অজান্তেই বাইরে বেরিয়ে পড়ে। মুখে যতই বলুক, মনে কোথাও একটা অস্বস্তি কামড় দিচ্ছে। হঠাৎ করে অনিকের মুখ ভাসছে চোখে। দেখি তো, নাটক করছে নাকি সত্যিই অসুস্থ? চোখে রাগ এনে ভাব। তবে দেখে নিশ্চিত হব আমি ভুল করিনি।
হাসপাতালের করিডোর, সন্ধ্যা 7টা। সাইমা ধীরে হেঁটে যাচ্ছে, চোখে রোদ চশমা, মুখ গম্ভীর, যেন কেউ চিনে না ফেলে। নার্সের কাছ থেকে জানতে পারে অনেক কেবিনে একা। দরজার ফাঁক দিয়ে দেখে অনেক চুপচাপ শুয়ে আছে, কপালে ভেজা তোয়ালে, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। এই ছেলেটা তো আমার সাথে ঝগড়া করেছিল, এখন কেন এত শান্ত লাগছে? একটু থেমে দাঁড়াই। আমি এসেছি দেখতে নাটক করছে কি না, শুধু এটা জানলেই ফিরে যাব। হঠাৎ ভেতর থেকে নার্স বেরিয়ে আসে দরজা খুলে। আপনি অনেকের আত্মীয়? আমি আত্মীয় না, একজন সিনিয়র। ওর কিছু দরকার হলে বলবেন। ওর এখন বিশ্রাম দরকার, ডাক্তারের মতে খুব স্ট্রেসে ছিল। হাসপাতালে সিঁড়ির পাশে একা বসে সাইমা। স্ট্রেস? তাহলে আমার সাথে ঝগড়া করে আমার কথাগুলো আমি কিছু বলিনি ওকে। যা বলেছি সেটা তো ওরই প্রাপ্য ছিল। সেই রাত সাইমা ফিরল একা, কাউকে কিছু বলল না। রিমা জিজ্ঞেস করলো, তুই কোথায় ছিলি এতক্ষণ? খারাপ স্বভাবের জুনিয়রদের নাটক চেক করে আসছিল। তুই যতই রাগ করিস, চোখে তো দেখি রাগের চেয়ে অন্য কিছু বেশি। রাগের মাঝেও যদি কেউ ভেসে ওঠে তাহলে সেটা দুর্বলতার না, বরং অসহ্য এক অস্বস্তি। আর অনেক ওর মতো জুনিয়রের জন্য আমি দুর্বল হব না। সকাল, ভার্সিটি ক্যাম্পাস। আর আজ অনেক দিন পর আবার অনেক ক্যাম্পাসে এসেছে। চেহারায় ক্লান্তি, চোখে নিস্তেজতা। হাঁটছে একটু ধীরে, তবু মুখে হাসি রাখার চেষ্টা করছে, যেন কেউ বুঝতে না পারে সে কদিন কি যন্ত্রণায় ছিল। অন্যদিকে সাইমা আছে অনেকটা আগে ভাগে ক্যাম্পাসে এসেছে, তবে মুখে তার সেই আগের মতো কড়া ভঙ্গি। রিমা হেসে বলে, দেখ, তোর সেই জুনিয়র হিরো চলে এসেছে। তো আমি কি ওর আগমনের জন্য লাল গালিচা বিছিয়ে রাখবো? তুই এসব বলিস, কিন্তু তোর চোখ কিন্তু ওর দিকেই বেশি যাচ্ছে। চুপ কর রিমা, বেশি বুঝতে যাবি না। আমি কাউকে দেখে কাবু হওয়ার মেয়ে না। অনেক ধীরে ধীরে ক্লাসরুমে প্রবেশ করে। মুখে স্বাভাবিক প্রশ্ন, কেমন আছিস, কি হয়েছিল, ভালো আছিস তো? শুধু একজনের মুখে কোনো প্রশ্ন নেই। সে কেবল তাকিয়ে আছে, চোখে আগুন, মুখে রাগ। জুনিয়র হওয়াটাও বুঝি এখন স্পেশাল রাইটস নিয়ে আসে? অনেক চমকে তাকিয়ে নরম গলায়, আমি ঠিক আছি। ক্লাসে ফিরলাম দেখে আপনি এত খুশি। তুই নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবিস, তাই না? তোর অনুপস্থিতিতে কারো কিছু থেমেছিল? আমি এমন কিছু ভাবিনি, শুধু কাজটা মিস করেছি, আর কিছু না। তুই জানিস আমি কাউকে মাফ করি না, ভুল করলে আমি চুপ করে থাকি না। জানি, আপনি মুখে যা বলেন তা শরীরের মতোই শক্ত। ক্লাসে বসে অনেক তার সিটে গিয়ে বসে পড়ে। চোখে একটা ক্লান্তি, মাথা হালকা ঘুরছে, কিন্তু সে সেটা লুকিয়ে রাখে। বাইরে থেকে সাইমা চুপচাপ তাকায়, তার চোখে স্পষ্ট অস্থিরতা, কিন্তু মুখে কড়া কথার ধার। ওর চেহারায় ফ্যাকাশে ভাব, শরীর এখনো ভালো হয়নি মনে হচ্ছে। কিন্তু মুখে কিছু বলবে। তুই এখনো নাটক করছিস নাকি? একটুখানি জ্বরে কি হিরো হয়ে গেছিস? নাটক নয়, আমি শুধু নিজের মতো করে ফিরে এসেছি। ক্লাস শেষে সবাই চলে যাচ্ছে, শুধু অনেক নিজের নোট গুছাচ্ছে। জানালা বাইরে থেকে সাইমার গলা, শোন, জি। প্রেজেন্টেশন কমপ্লিট করবি। আমি তোকে বাদ দিয়েছিলাম ঠিকই, কিন্তু তোকে আবার রাখা হচ্ছে, যাতে আবার কেউ না ভাবে আমি ভয় পেয়েছি তোর অনুপস্থিতিতে। আপনি ভয় পান না, সেটা তো সবাই জানে। ভুলে যাস না তুই আমার জুনিয়র, সীমা লঙ্ঘন করার সাহস দেখাস না। আপনার সীমারেখা আমার চোখে স্পষ্ট, তবে আপনার চোখে কি কখনো আমার জেদটাও দেখেছেন? দুজন দাঁড়িয়ে কথায় কথা ধাক্কা খায়। রাগে মুখ গরম, অথচ মনে জমে থাকা অন্য এক দ্বন্দ্ব। সাইমা মুখ ঘুরিয়ে চলে যায়। অনেক বসে থাকে ক্লান্ত চোখে, তার পেছনের দিকে তাকিয়ে। পরের দিন এনবিএসপি ক্যাম্পাস নোটিশ বোর্ড। দুপুর 1টায় সবাই ভিড় করেছে। সামনে ঝুলছে একটা বড় নোটিশ। ক্যাম্পাস বার্ষিক ফাংশনে কয়েকটা দলে ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব। এমসি, মঞ্চ উপস্থাপনা। দলে একটা নাম যা দেখে দুই চোখ জ্বলতে শুরু করলো, এক মেয়ের, আর একজন হঠাৎ চুপচাপ। এমসি অনিক অ্যান্ড এএমপি সাইমা রহমান কে এই লিস্ট বানালো? নাকি কপালের খেল? এই জুনিয়রটার সাথে আমাকে মঞ্চে দাঁড়াতে হবে? কি খারাপ টাইমিং! ইস! কিছুক্ষণ পর
কোঅর্ডিনেটর এসে হাজির। তোমরা দুজন সিনিয়র জুনিয়র হলেও খুব স্মার্টলি হ্যান্ডেল করো কথা। তোমাদের টোনে ভার্সিটি লাইফের স্পার্ক আছে, তাই তোমাদের দুজনকেই দিয়েছি। আপনার ডিসিশনে আমি কিছু বলছি না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না আমি এই ছেলের সাথে ঝামেলা করব না। অনিকের চোখে সরলতা, মুখে ব্যথা চেপে। আমি চেষ্টা করব ঝামেলা না করতে। তুই চুপ থাকলেই ঝামেলা হয় না। ফাংশনের মহড়া। বিকেল 5টা। মঞ্চে অনিক আর সাইমা পাশাপাশি দাঁড়িয়ে। সবার সামনে তাদের অনুশীলন করতে হবে। ওয়েলকাম অনারেবল গেস্ট। বলবি? আপনি বললেই আমি বলবো। তুই কি আমার উপর ব্যঙ্গ করছিস? আপনি যা ধরেন সবই রাগ দিয়ে মাপেন। হঠাৎ মঞ্চে লাইট অফ হয়ে যায়, সবাই নিচে নেমে পড়ে। অন্ধকারে শুধু সাইমা আর অনিক দাঁড়িয়ে। এই অন্ধকারে আমি এই ছেলের পাশে আছি, কেন যেন বুক ধকধক করছে। আপনি ভয় পাচ্ছেন? তুই চুপ থাক। আমি ভয় পাই না, এটা তো নতুন কিছু না। তবুও আপনার গলার রং বদলে গেছে। তোর এই পর্যবেক্ষণ বাতিক একদিন তোকে মার খাওয়াবে। লাইট এসে গেল, সবাই আবার মহড়ায় ফিরে গেল। কিন্তু সেদিনে সেই কয়েক সেকেন্ডের অন্ধকারে অনেক সাইমার রাগী সম্পর্কের মাঝে নীরব কিছু অদৃশ্য চেনা অচেনা অনুভব ঢুকে গেল। মঞ্চে তারা সবার সামনে হাসছে, বলছে, কিন্তু ভেতরে জমে আছে একটা অজানা টান। ক্যাম্পাস অডিটোরিয়ামের করিডর মহড়া শেষে সবাই যেতে গিয়েও পেছনে ফিরে তাকায়। অনেক একা বসে পানির বোতলের ঢাকনা খুলছে। ক্লান্ত লাগছে ছেলেটাকে, চোখে ঘুম আর মাথায় অবসাদ। কিন্তু এই ছেলেটা আসলে কেন এত বিরক্তিকর? শরীর ভালো না জেনেও সবকিছু করবেই। কে বলেছে হিরো সাজতে? সেই চিন্তা মুখে রূপ নেই ভিন্ন রূপ। শোন অনিক, যদি অসুস্থ হয়ে আবার নাটক শুরু করিস, আমি ফাংশন থেকে তোকে বের করে দিব। আপনি তো এমনি আমার নাম বাদ দিয়ে দিতে চান সব সময়। কারণ তুই বাড়াবাড়ি করিস। আপনিও করেন, শুধু রাগ দিয়ে ঢেকে রাখেন, তাই কেউ বোঝে না। সাইমা মুখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু পেছনে তার কানের লতি লাল আর নিঃশ্বাস ভারী। লোকেশন রাত 11টা, সাইমার রুম। সে বিছানায় বসে ল্যাপটপ খুলে স্ক্রিপ্ট তৈরি করছে ফাংশনের, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছে ফোনের স্ক্রিনে। অনেকের নাম মেসেঞ্জারে জলজল করছে। মেসেজ না আসলেও তার নামটাই যেন বিরক্তির নতুন সংজ্ঞা। তুই এত মাথায় ঢুকেছিস কেন অনিক আহমেদ? তোর রাগের জবাব আমি দিতে পারি, কিন্তু তুই কেন চোখে চোখ রাখিস? আমি কি দুর্বল হচ্ছি? সে ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে, কিন্তু চোখ যেন তবুও সেখানেই লেগে থাকে। পরদিন অডিটোরিয়াম মহড়া। বিকেল 5টা। সবার সামনে মহড়া চলছে। অনেক ঠিকঠাক স্ক্রিপ্ট বলছে, আর সাইমা কখন চোখ তুলে তাকাচ্ছে, কখনো নিজের রাগ চেপে ধরছে। হঠাৎ প্র্যাকটিস শেষে কোঅর্ডিনেটর সবার উদ্দেশ্যে বলে, সাইমা, অনিক, তোমরা আগামীকাল প্রোগ্রামের আগে সকাল 10টায় টেক রিহার্সের জন্য মঞ্চে থাকবে। মিডিয়া কভারেজও থাকবে, ভুল করার সুযোগ নেই। সকাল 10টায় আবার দেখা? আর একটা দিন এই ছেলের সাথে? সে বেরিয়ে যায়, কিন্তু অনিক আবার পিছনে ডাকে, অনিক। আপনি চাইলে সরে যাই। তুই হুট করেই চলে যেতে চাস এত সহজ ভাবিস আমাকে? আমি তোকে অপছন্দ করি, তাই তোর মুখ দেখলেই রাগ হয়, কিন্তু আমি তোকে এড়াতে পারি না, তুই বুঝিস? স্তব্ধ। চারপাশটা হঠাৎ নিস্তব্ধ হয়ে আসে। আপনি যতবার আমায় দূরে ঠেলেন, আমি শুধু বুঝে নেই আপনার রাগের নিচে অন্য কিছু লুকিয়ে আছে। আমি অপেক্ষায় আছি, সেটা কবে দেখাবেন? সাইমার বুকটা ধরফর করে ওঠে, কিন্তু মুখ শক্ত। ঠোঁট চেপে বলে, তুই ভুল বোঝার বিশেষজ্ঞ। আর আপনি ভুল বোঝানোরও। সন্ধ্যার আলো ফুরিয়ে যাচ্ছে, মঞ্চের আলো নিভে এলো, দুজনের মধ্যকার আলো আধারি খেলা যেন শুরু হলো মাত্র। ক্যাম্পাস অডিটোরিয়াম। সকাল 10টা। আজকের টেক রিহার্সেল। মঞ্চ জুড়ে ছোটাছুটি, ক্যামেরা সেটআপ, সাউন্ড চেক চলছে। অনেক সকালেই চলে এসেছে, সাদা শার্ট হাতা গুটানো, মুখে হালকা ক্লান্তি ছাপ। আর সাইমা, সে এসেছেন ঠিক 10টায়, চুল টাইট করে বাঁধা, চোখে কড়া কাজল, মুখে ঠান্ডা জেদ। তোমাদের সিকোয়েন্স নাম্বার 3, মঞ্চে উঠো, ডেলিভারি দিয়ে দাও। অনিক ও সাইমা পাশাপাশি মঞ্চে উঠে দাঁড়ায়।
সামনে কয়েকজন সিনিয়র শিক্ষক, মিডিয়ার প্রতিনিধি আর ছাত্রছাত্রীদের ভিড়। চারিদিকের ফ্ল্যাশ ক্যামেরা আলো সব কিছুর মধ্যে সাইমা অনুভব করে একটা অস্থিরতা। অনেক তার দিকে তাকিয়ে মুচকি হাসে। সাইমা কানাঘুষা শুনে গর্জে ওঠে মনে মনে। এই ছেলেটা আমার মাথার ভেতরে ঢুকে পড়েছে। ওর সেই চোখের চাহনি, হাসিটা সব যেন রাগের সঙ্গে অদ্ভুত এক মিশ্র অনুভব এনে দেয়। মঞ্চে শুরু হয় ডায়লগ ডেলিভারি। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ সাউন্ড সিস্টেম তীব্র হয়। দুজনেই চমকে ওঠে। সামনে থেকে নির্দেশ আসে, একটু স্টেজের সামনে এসে দাঁড়াও, তারপর শেষ অংশটা বলো। দুজন একসাথে সামনে এগিয়ে যায়। সাইমা মুখ ঘুরিয়ে বলে, তুই সাবধান থাকিস অনিক, আবার কোনো বাজে আচরণ করিস না। আপনি পাশে থাকলে তো আমি সাবধান থাকতেই পারি না। সাইমা চোখ বড় করে তাকায়। এই ছেলের সাহস বাড়ছে, অথচ সে ঠান্ডা, মুখে কেবল সেই শান্ত ভঙ্গি। ঠিক তখনই কে যেন পেছন থেকে ধাক্কা দেয়। স্টেজের কাঠামো কেঁপে ওঠে। সাইমা হোঁচট খায়, সামলে নিতে যায় নিজেকে। ঠিক সেই মুহূর্তে অনেক তাকে জাপটে ধরে ফেলে। দুজনের মুখ মুখোমুখি, ঠোঁটে ঠোঁট এসে আটকে যায়। মাত্র 1 সেকেন্ড, কিন্তু যেন পুরো অডিটোরিয়াম স্তব্ধ। নিঃশব্দ, ক্যামেরা, শিক্ষক, ছাত্র সবাই চোখ বড় করে তাকিয়ে। সাইমা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। চোখে আগুন, রাগে ঠোঁট কাঁপছে। তুই সীমা লঙ্ঘন করেছিস অনিক। একটা জোরে থাপ্পড় বসে অনিকের গালে। সবাই হতভম্ব, কেউ একচুল নড়ে না। অনেক স্থির দাঁড়িয়ে থাকে, চোখে অবাক ভাব, মুখে হাত দিয়ে তাকিয়ে আছে সাইমার দিকে। সাইমা সবার সামনে গর্জে ওঠে, আমি রোম্যান্সের নাম করে অসম্মান সহ্য করি না। তুই মনে রাখিস, তুই আমার জুনিয়র এবং আমি তোকে ছাড়বো না। অনেক নিচু গলায়, শান্ত চোখে। আমি আপনাকে ছুতে চাইনি সাইমা, আমি শুধু আপনাকে পড়ে যেতে দেইনি। সাইমা চোখের দৃষ্টিতে জবাব দেয় না, বরং হঠাৎ ঘুরে দৌড়ে স্টেজ থেকে নেমে যায়। বিকেল 4টা, সাদে একা বসে আছে সাইমা, চোখে কাজ ভাঙ্গা চুপচাপ ভাব। কেউ জানে না ভিতরে রাগ আর বিব্রততা তাকে কেমন চিড়ে দিচ্ছে। সবার সামনে আমি তোকে থাপ্পড় মারলাম অনিক, কিন্তু কেন জানি এই মুহূর্তটা বারবার ফিরে আসছে মনে। আমি রাগ করছি নাকি ভয় পাচ্ছি? নিজের ঘরে আয়নার সামনে, গালে সেই লাল দাগ, কিন্তু মুখে অস্থিরতা। আপনি যত রাগ দেখান সাইমা রহমান, আমি ততটাই বুঝতে পারি আপনি আসলে ভাঙছেন ভিতরে। আমি জানি একদিন আপনি নিজেই বলবেন, তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন বলে আপনি পড়ে যাননি, আপনি রক্ষা পেয়েছিলেন। ক্যাম্পাস 3 দিন পর। অডিটোরিয়ামের সেই ঘটনার পর কেটে গেছে 3 দিন। সকাল থেকে সন্ধ্যা, ক্লাস, মিটিং, ফাংশনের মহড়া, সব চলছে আগের মতোই। সবাই আছে, শুধু অনেক নেই। সাইমা চোখে মুখে সেই আগের মতো রাগ, ঠোঁটে দৃঢ়তা, কিন্তু কখনো আনমনে ক্লাসে চলে যায় সেই খালি সিটে। মহড়ায় মাইকে এমসি অনিক আহমেদ বলা হলে মুখ ঘুরিয়ে ফেলে, তবুও কোথাও একটা শূন্যতা যেন তাকে কুড়ে খাচ্ছে। ক্যান্টিন, লাঞ্চ টাইম। সাইমা, তোর এই জুনিয়রটা কই রে? 3 দিন ধরে তো দেখি না। কোন জুনিয়র? যাকে সবার সামনে থাপ্পড় দিয়েছিলি সেই হিরো। ওকে নিয়ে কথা না বললেই ভালো হয়। তার কথা শুনে মুখে কঠোরতা এলো, বুকের ভেতর অস্থিরতা বাড়ে। কেন যেন মনের ভেতরে সেই ঠান্ডা কণ্ঠটা বারবার বাজে, আমি আপনাকে ছুতে চাইনি সাইমা। সন্ধ্যায় অডিটোরিয়ামের মহড়া চলছে। এমসি সেকশনে অনেকের জায়গায় কেউ রেডি আছে? সাইমা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, তার জায়গায় অন্য কেউ নিতে পারবে না। সবার চোখ তার দিকে। সেই মুহূর্তে নিজেকে সামলে নেয়। মানে আমি বলতে চাচ্ছি, স্ক্রিপ্টটাই কিছু চেঞ্জ আছে, তাই নতুন কেউ নিলে সময় লাগবে। কোনো অজানা কারণে সে চাইছে না অনিকের নাম মুছে যাক, যেন সে কোথাও থেকে ফিরে আসবে। রাত 9টা, সাইমার রুম। সাইমা বারবার ফোন স্কুল করছে। অনিকের হোয়াটসঅ্যাপ শেষ সিন 3 days ago। তার নম্বর একবার খোলা হয়, আবার বন্ধ। এই ছেলে কোথায় গেল? কি ভাবছে? সে কি অপমানিত হয়ে হারিয়ে গেল, না ইচ্ছে করে আমাকে শাস্তি দিচ্ছে? সে একটি ছোট্ট টেক্সট টাইপ করে, তুই কি ঠিক আছিস? কিন্তু সেন্ড বাটনের উপর আঙ্গুল থেমে যায়। সে মেসেজ না পাঠিয়ে ফোনটি পাশে ছুড়ে দেয়। ক্যাম্পাস, পরের দিন। সাইমা নিজ থেকে ডিপার্টমেন্ট অফিসে যায়। নামটা জিজ্ঞেস করে নিচু গলায়।
অনিক আহমেদ ক্লাসে অনুপস্থিত, তার কোনো মেডিকেল লিভ বা কন্ট্যাক্ট? স্টাফ কিছু খোঁজে, তারপর বলে। সাইমার চোখে এক চিলতে ভয় খেলে যায়। সন্ধ্যা, ভার্সিটির লাইব্রেরি, করিডর। সাইমা একা বসে আছে, পেছন থেকে পায়ের শব্দ। সে ভেবে নেয় কেউ, অন্য কেউ, কিন্তু অনিকের কণ্ঠ। আপনি আমাকে খুঁজছিলেন? তুই তুই কোথায় ছিলি? আমি ভেবেছিলাম আপনি বিরক্ত হবেন, তাই নিজেকে সরিয়ে রেখেছিলাম। কিন্তু আপনি যদি জানতে চান তবে আমি বলে যেতে পারি, আমি এখনও এমসি টিমে থাকতে চাই। আপনি না বললে যাব না। সাইমার চোখে অস্থিরতা, কিন্তু ঠোঁটে রাখ। ফিরেছিস কারণ সাহস পেয়েছিস, নাকি আমি তোকে ডাকবো বলে ভাবছিস? আপনি তো আমাকে কখনো ডাকেননি, শুধু ধাক্কা দেন। তবুও আমি ফিরে এসেছি, কারণ আপনি এখনও আমাকে সরিয়ে দেননি। বাতাস থমকে গেছে। রাগ, মান, অপমান আর গভীর এক শূন্যতার ভেতর দিয়ে সাইমা অনুভব করে এই ছেলেটা তার জেদের পাশে একা দাঁড়িয়ে আছে। রাতে ছাদে একা বসে সাইমা, চাঁদের আলো ছাদে পড়ে আছে, সবার কণ্ঠে ফাংশনের প্রস্তুতির কথা। কিন্তু সাইমার মাথায় ঘুরছে অন্য কিছু। একটা ছেলের চেহারা, শান্ত মুখ, ক্লান্ত চোখ, ঠোঁটে এক ফোঁটা হাসি। এই ছেলেটা বারবার ফিরে আসে, আমি তাকে তাড়িয়ে দেই, অপমান করি, থাপ্পড় পর্যন্ত মারি, তবুও সে ফিরে আসে। আমি তো চাই না ওর সাথে কিছু, তবে কেন বারবার খালি এনবিএসপি তাকিয়ে থাকি? সে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি কি পছন্দ করতে শুরু করছি অনিককে? প্রশ্নটা হঠাৎ গলার কাজটায় এসে আটকে যায়। সে উঠে দাঁড়ায়, জোর করে মুখ শক্ত করে। না, এটা পছন্দ না, এটা হয়তো সিম্প্যাথি, না হলে গিল্ট ফিলিং। পরের দিন ক্যাম্পাসের করিডর। সাইমা ক্লাস থেকে বের হচ্ছে, হঠাৎ দূরে দেখে অনেক দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ। কেউ একজন তাকে হাসি মুখে কিছু বলল, সে মাথা নেড়ে হেসে দিল। এক মুহূর্ত চোখে চোখ পড়ল তাদের। সে ওর হাসিটা আজ কেন জানি কষ্টের লাগলো। মুখ ঘুরিয়ে চলে যেতে চাই, কিন্তু পা থেমে যায়। উজ্জ্বল রিমা হঠাৎ পাশে এসে বলে, তুই কি জানিস অনেক গত কয়দিন তার এক বন্ধুর বাসায় ছিল, জ্বরেও ভুগছিল, একবারও কাউকে বলেনি, এমনকি মেডিকেল লিভও নেয়নি। এত অহংকার! সাইমা স্তব্ধ হয়ে যায়, গলা শুকিয়ে আছে। সে একবার পেছনে তাকায়, কিন্তু অনেক তখন চলে যাচ্ছে। সন্ধ্যা, সাইমার রুম। ল্যাপটপ স্ক্রিনে সাইমার স্ক্রিপ্ট খুলে আছে, তবু চোখ পড়ে না সেখানে। বারবার স্ক্রিনে ভেসে উঠছে সেই মুহূর্ত, মঞ্চে ঠোঁট ছোঁয়া, থাপ্পড়, অনিকের স্থির চোখ, আর সেই ভাগ্য। আপনি আমাকে ছুতে চাইলে আমি কখনো পেছাতে পারতাম না। সাইমা হঠাৎ উঠে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে। কি পাগল হয়ে যাচ্ছিস সাইমা রহমান? একটা জুনিয়র যে তোকে প্রতিদিন জ্বালায়, চোখে চোখ রাখে, প্রশ্ন করে, তুই সেই ছেলেকে নিয়ে ভাবছিস? সে ঠোঁট চেপে রাখে, গলায় জেদ। না, আমি পছন্দ করতে পারি না ওকে। ও খুব বেশি জানে, খুব বেশি বোঝে, আর সবচেয়ে বেশি আমার ভেতরে ঢুকে পড়ে। আমি ওকে পছন্দ করতেই পারি না। সাইমার হাত কেঁপে ওঠে, সে চোখে লুকানো দ্বন্দ্ব, মুখে ফিসফিসিয়ে স্বীকারোক্তি। তুই আসলে আমাকে নীরব করে দিস অনিক। আমি রাগে চিৎকার করি, কিন্তু তোর চোখে কিছু একটা আছে যেটা আমার ভেতরটা ওলট পালট করে দেয়। এই অনুভূতির নাম কি? ভালোবাসা? সাইমা রিমার বাসায়, সন্ধ্যা 7টা। রিমা ঠোঁটে মৃদু হাসি নিয়ে চায়ের কাপ এগিয়ে দিল। কাপটা হাতে নিল, সাইমা চায়ে একটাও চুমুক দিল না। চোখের পলকে ঘন ঘন দ্বিধা, অস্থিরতা। কি হয়েছে রে? তুই এত চুপচাপ কেন? কিছু হয়েছে? সমস্যা তো আমি নিজেই। মানে তুই সমস্যায় আছিস? কে সেই দুর্ভাগা? আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি রিমা। ঠিক বলেছিস, সেটা তো আগে থেকেই আর জানি আমি। এখন নতুন কি? সাইমা এবার ধীরে ধীরে বলল, আমি হয়তো অনেককে পছন্দ করতে শুরু করেছি। রিমার মুখ হা হয়ে গেল, তারপর সে এমনভাবে চিৎকার দিল যেন মনে হচ্ছে ভূত দেখেছে। কি বলি তুই? তুই রাগী সাইমা অনেককে পছন্দ করিস? সাইমা চুপচাপ তাকিয়ে থাকলো, চোখে কোনো হাসি নেই, কেবল দ্বিধা আর কষ্ট। আমি তোকে অপছন্দ করতাম, এমনকি সহ্য করতে পারতাম না। ওর চোখে চোখ পড়লে মাথার ভেতর গরম হয়ে যেত, ঝগড়া করা ছাড়া যেন কোনো উপায় থাকতো না আমার। কিন্তু এখন যখন ও ক্লাসে থাকে না, আমি অস্থির হয়ে পড়ি। ও হাসলে আমার মেজাজ খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। রিহার্সেলের দিনটা আমি ভুলতে পারছি না রিমা। রিহার্সালের দিন ঠোঁটটা
হ্যাঁ, আমি রেগে গিয়েছিলাম, কারণ সেটা হঠাৎ ছিল। কিন্তু আমি রেগে গিয়েছিলাম নিজের উপর, কারণ আমি থাপ্পড় দিয়েও ঠিক করে রাগ ভাঙাতে পারিনি। আর এখন অনেকের চোখে এক ধরনের অপমান দেখি, আর সেটা আমার ভেতরটা চিরে দেয় রিমা। আমি কেন এত খারাপ লাগায় ভুগছি? কারণ তুই ওকে ভালোবাসতে শুরু করেছিস পাগলি। কিন্তু আমি তো এরকম মেয়ে না রিমা। কেউ পছন্দ করলে তার সাথে ভালো ব্যবহার করতে পারি না। আমি তো সব কিছুকে কন্ট্রোলে রাখতে চেয়েছিলাম, কিন্তু অনেককে তো কিছুতেই সামলাতে পারি না। এটাই তো প্রেম রে বোকা। যাকে পছন্দ করবি তার সামনে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবি। সাইমা মাথা নাড়িয়ে ফেলে, কাপের ভেতর ধোয়া উঠছে আর তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। তুই বল, আমি কি দেরি করে ফেলেছি? ও তো এখন আর ক্লাসেও আসে না, আমার দিকে ফিরেও তাকায় না। হয়তো আমাকে ঘৃণা করে এখন। ভালোবাসা কখনো ঘৃণায় মরে না সাইমা। ওর অভিমান ভাঙাতে দেরি করিস না, তুই চাইলে সব ঠিক করতে পারবি। ঝগড়া করা যত সহজ, মাফ চাও তত কঠিন রিমা। কিন্তু ভালোবাসা তো তার থেকেও কঠিন। তোর মুখের এই স্বীকারোক্তি সেটাই প্রমাণ তুই সত্যি প্রেমে পড়েছিস। সাইমান এবার নিঃশব্দে চোখ বন্ধ করে মন বলছে। অনেক, তুই আমার ভেতর এমনভাবে ঢুকে পড়েছিস যে তোর অনুপস্থিতিও এখন শব্দ হয়ে বাজে আমার বুকে। পরের দিন ভার্সিটির করিডর। সাইমা হাতে ছোট্ট একটা চকলেটের প্যাকেট আর একটা চিরকুট ধরে দাঁড়িয়ে আছে। একটু আগে রিমা বলেছে, প্লিজ রাগ দেখাস না এবার। প্রেম জিততে চাইলে কখনো কখনো নরম হতে হয়। কিন্তু সাইমার বুক ধুকপুক করছে, হাত পা কাঁপছে। সে নিজেও জানে না সে নিজের অনুভূতি বলতে যাচ্ছে, তাতে সম্পর্কটা আবার গড়বে নাকি চিরতরে ভেঙে যাবে। হঠাৎ দূর থেকে অনেককে আসতে দেখল সে। সাদা শার্ট, চোখে রোদ চশমা, গলায় হালকা গামছা টাইপ ওড়না, কিন্তু আগের মতো ভেতর থেকে ফেটে পড়া সেই চঞ্চল অনেক নয়। এ অনেক যেন গম্ভীর ঠান্ডা অভিমানে জড়ানো। সাইমার সামনে গিয়ে দাঁড়ালো। অনেক, আমি কথা বলতে চাই। অনেক চোখ সরাসরি না তাকিয়ে, এখন নয়, আমি একটু ব্যস্ত। আমি জানি তুই রেগে আছিস, আমার উপর অভিমান, কিন্তু প্লিজ। রাগ নয় সাইমা আপু, এখন আর কিছুতেই রাগ ওঠে না। যখন কেউ অনেকটা গুরুত্ব পায় তখন তার ব্যবহারে মন ভাঙে, কিন্তু এখন এখন শুধু অভ্যেসটা ভেঙে গেছে। সাইমার চোখে কেমন ঝাপসা লাগে। এই ছেলেটা কি সেই অনেক যে একসময় তার পিছে পড়ে ঘুরতো? আমি হয়তো ভুল করেছি অনেক, কিন্তু আমি তো তোর সামনে কখনো দুর্বল হতে শিখিনি। আজ বলছি, আমি তোকে মিস করি। তোকে দেখতে না পেলে আমার ভালো লাগে না। কিন্তু এখন আমি আপনাকে দেখলে মনে পড়ে যায় আমি কতটা ছোট ছিলাম, একটা মানুষ কতটা অপমান করে। আমি জানি আমি কঠিন ছিলাম, কিন্তু এখন আমি বদলাতে চাই। এত সহজে কি বদলে ফেলা যায়? ভার্সিটির ক্যাফেটেরিয়া, দুপুর 12টা। চারপাশে গিজগিজ করছে মানুষ। টেবিল দখল করে অনেকেই গসিপ করছে, কেউ আবার ক্লাস অ্যাটেন্ড করে ফিরে আসছে। হঠাৎ একটা গলা পুরো ক্যাফেটেরিয়ায় ছড়িয়ে পড়ল। অনেক আহমেদ, দাঁড়া এখানে, পালিয়ে লাভ নেই। সবাই থমকে দাঁড়ালো। সেই রাগী পদমেজাজি সিনিয়র সাইমা আপু অনেক থমকে দাঁড়ালো। এক হাতে ট্রে আর এক হাতে রোল খেতে যাবে, ঠিক তখনই সাইমা এসে সামনে দাঁড়িয়ে গেল। শোন অনিক, আমি তোকে পছন্দ করি, বোঝার জন্য মাথা থাকতে হয়। আর যদি এখনো বুঝতে না পারিস তাহলে একেবারে প্রকাশ্যেই বলছি, তুই আমার পছন্দ, তুই আমার হবু বর। আর পুরো ক্যাফেটেরিয়া স্তব্ধ, কেউ মুখে হাত, কেউ চোখ কসলাচ্ছে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? একটা ছেলে মেয়ে পাশে ফিসফিস করে, ভাই, এটা তো কিয়ামতের সিন। সাইমা আপু প্রেম প্রপোজ করছে, উল্টো থ্রেটও দিচ্ছে। অনেক থতমত খেয়ে যায়। আপু মানে আপনি এইভাবে? সাইমা এগিয়ে গিয়ে তার গলা ধরে টান দিয়ে বলে, আপু বললে মুখে চটকনা দিব। তুই যদি আবার এড়িয়ে চলিস, আমি পুরো ভার্সিটিতে মাইকে ঘোষণা দিব অনেক আমার বিয়ে করা বয়ফ্রেন্ড। পালিয়ে বাঁচবি না। পেছনে একটা মেয়ের চাপা গলায় বলে, হাই আল্লাহ, সিনিয়র প্রেমে পড়ে গেলে ভয়ঙ্কর রে ভাই। অনেক অপ্রস্তুত হয়ে বলে, কিন্তু আপনি তো আগেও বলতেন আমাকে পছন্দ করেন না। আমি তখন ভুল করেছিলাম। তুই এখন একমাত্র টার্গেট, বোঝা গেছে? আর যদি আমাকে এড়িয়ে চলিস, তোকে ফাইনাল বর্ষের সিনিয়রদের হাতে তুলে দিব। সবাই হেসে ফেলে, কিন্তু সাইমার চোখে রাগ সত্যি রাগ না, ভালোবাসে মোরা অভিমান।
এবার একটু মুচকি হাসে। এতটাই পছন্দ করেন? না রে পাগল, ভালোবাসি রে তোকে। তুই না থাকলে আমি এখন চুপচাপ গম্ভীর থাকতাম। তুই আসার পর বুঝেছি আমি কেন এত চেঁচামেচি করি, কারণ তুই না থাকলে আমি নিঃশব্দ হয়ে যাই। সবাই চিৎকার করে বলে ওঠে। হু আর ইউ? সিনিয়র আপুর প্রেম ফাইনালি এক্সপ্রেস? অনেক লাজুকভাবে বলে। ঠিক আছে, আমি তো আগেই হেরে গিয়েছিলাম। সাইমা হঠাৎ রাগী গলায়। মানে কবে হারছিস বলতো? যেদিন আপনি আমাকে ছাড়লেন আর পরে আমার জন্য ক্যান্টিনে ঝগড়া করে দাঁড়িয়েছিলেন, সেদিনই। সাইমা এবার চুপ করে যায়, চোখের জল টলমলো করে। সে এক ধাক্কায় অনিকের কপাল ছেড়ে দিয়ে বলে। আর বলিস না, না হলে আবার মারবো। অনিক হাসে। মারেন, যদি সেই মারেই প্রেম থাকে তাহলে মাইরা ফেলেন আপু। পেছন থেকে রিমা বলে। উফ, আমার প্রেম এমন হট হলেই ভালো হতো। পরের দিন ভার্সিটির মেইন বিল্ডিং করিডর। দুপুর 1টা। অনিক আর সাইমা একসাথে হাঁটছে, কিন্তু বিষয়টা রোমান্টিক হাঁটা নয়, বরং সিনিয়র ইনভেস্টিগেশন টাইপ। সাইমা সামনে, অনিক পেছনে, সবার চোখ ওদের দিকে। তোকে কতবার বলছি আমি আগে হাঁটলে পাশে হাঁটবি, পেছনে পেছনে কুকুরের মতো ঘুরবি না। আচ্ছা ঠিক আছে, সিনিয়র তো আপনি। আপনি বলিস না, এখন থেকে তুই শুধু বলবি সাইমা। আর আমার সামনে অন্য মেয়ে দেখলে চোখ নিচে থাকবে, বুঝলি? বুঝলাম। চোখে কি হেডলাইট জ্বালিয়ে রাখবো নাকি? কৌতুক করলি? না না, আই স্যালুট ইউ ম্যাডাম সাইমা সিনিয়র আপু। ও এখন থেকে আমি তোর সিনিয়র প্রেমিকা। অনেক স্টুডেন্ট ফিসফাস শোনা যাচ্ছে। এই সাইমা আপু কত ভয়ঙ্কর রে ভাই! প্রেমও করে হুমকি দিয়ে। বেচারা জুনিয়রটা শেষ, কিন্তু তারা কিউট একসাথে। এরপর সাইমা অনিকের সামনে দাঁড়িয়ে বলে। আজকে একটা প্রেমিকের টেস্ট হবে। আমি চাই তুই আমার জন্য ফুল আনবি কাল বিকেলে ঠিক 3টায় লাইব্রেরির সামনে। ওকে ঠিক আছে, আনবো। না আনলে তাহলে আমি কালকে লাইব্রেরিতে ঢুকে বলবো এই যে এই ছেলেটা আমার প্রেমে পড়ে এখন ফুল আনতেও লজ্জা পাচ্ছে। এতেই বোঝো কাকে প্রেমিক বানিয়েছি। আপনি মানে? তুমি একাই একটা তাণ্ডব। আর তুই সেই তাণ্ডবের অফিসিয়াল প্রেমিক। যতক্ষণ আমার সঙ্গে থাকবি রাগ হুকুম মুড সব সহ্য করতে হবে। ভালোবাসা আমি দিব, কিন্তু আদর পেতে হলে এক্সট্রা পরীক্ষা দিতে হবে। ঠিক আছে রে সিনিয়র প্রেমিকা, তোর এই রাগই ভালো লাগে। সবাই দেখে ভয় পায়, আর আমি সেই ভয় পেয়ে ভালোবেসে ফেলেছি। সাইমা চমকে তাকায়, চোখে হালকা পানি, কিন্তু পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে বলে। বেশি কথা বললি, এখন চল তোকে ক্যান্টিনে নিয়ে গিয়ে সামনে বসিয়ে খাওয়াবো। আর যদি খেতে না চাস তাহলে জানবি প্রেম করতে গিয়ে কত বিপদে পড়তে হয়। 2 দিন পরে সাইমা ফোন দিল অনিককে। হ্যালো, অনিক কোথায়? জিমে একটু ওয়ার্কআউট করছি। তুই কি আজকেও আমার সঙ্গে লাঞ্চ করতে ভুলে গেছিস? না মানে আমি ভাবছিলাম আপনি অ্যান্ড এনবিএসপি তো ব্যস্ত। আমি ব্যস্ত থাকি, কিন্তু তোর জন্য সব কিছু ফেলে আসি। তুই যদি আজও না আসিস আমি তোর জিমে গিয়ে সবাইকে বলবো এই ছেলে আমার প্রেমিক, এখন আমার ডেট ইগনোর করছে। ওফ আচ্ছা যাচ্ছি। ভালো। আর একটা কথা শোন, আজ আমি চুল খুলে এসেছি। তুই যদি না দেখিস আর প্রশংসা না করিস তাহলে আমি লাইব্রেরির গেটেই তোর নামে মিসিং রিপোর্ট দেব। আমার প্রেমিক হারিয়ে গেছে, যে দেখেছে সে যেন তাকে সোজা আমার কাছে নিয়ে আসে। আপনি অ্যান্ড এনবিএসপি না ভয়ঙ্কর? ভয়ঙ্করই ভালোবাসি। তুই তো তাতে পড়েই ফেসে গেছিস। এখন আর পালানোর উপায় নেই জুনিয়র সাহেব। বিকাল 3টা। ভার্সিটির ক্লাসরুম। অনেক বন্ধুদের সাথে ক্লাসে বসে আছে। স্যার এখনো আসেননি। হঠাৎ করে সবাই ফিস করতে শুরু করে। ওই দেখ দেখ, সাইমা আপু আসতেছে। ভাই রে ভাই, কারে খুঁজতেছে কে জানে? কেউ কিছু বলেছে নাকি আবার? ক্লাসরুমে ঢুকে দাঁড়িয়ে গেল একেবারে দরজায়। চোখে রোদ চশমা, কাঁধে ব্যাগ, আর ঠোঁটে সেই পরিচিত সিনিয়র রাগ। তার চোখ জোড়া এবার সোজা গিয়ে পড়ল অনিকের ওপর। অনেক দাঁড়া। সাইমার কথাই অনেক থতমত খেয়ে উঠে দাঁড়ায়। জি মানে হ্যাঁ। সাইমা তখন সবাইকে লক্ষ্য করে। আমি আজ যেখানেই বলছি এই ছেলেটা শুধু আমার। কারো যদি তাকে নিয়ে একটু গসিপ করার ইচ্ছে থাকে এখনই করে ফেলো, কারণ আজ থেকে অফিসিয়ালি আমার প্রেমিক। তখনই পেছন থেকে ফিসফাস শুরু। একজন বলছিল,
ওয়াও, সাইমা আপু নিজেই বলতেছে বেচারা অনেক, এবার তো গেছিস। কিন্তু কি কিউট কপাল রে ভাই। সবাই তো তাকাচ্ছে। আপু মানে সাইমা। তোদের যা খুশি দেখ, কিন্তু কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকায় তাকে আমি ব্যাকলগ দিয়ে দিব প্রেমিকের সাবজেক্টে। তুমি এমন করো কেন? আমি প্রেম করি, রেগে, ভালোবাসি, চোখে আগুন নিয়ে। আর তোকেই বেছে নিয়েছি ঝগড়া করার মতো মানুষ হিসাবে। তুই আমার, এই কথাটা এখন পুরো ক্যাম্পাস জানে। একটা মেয়ে দল হাসতে হাসতে বলে, অনেক এই প্রেমিক তো ডেঞ্জার জোনে ঢুকে গেছে, বেচারা অনেক। প্রেমিক হয়েও আতঙ্কে, আশা করি ভালো মতো বেঁচে ফিরবে। এখন বস, ক্লাস শেষ হলে আমার সাথে ক্যান্টিনে যাবি। আর যদি আবার কোনো মেয়ে তোর দিকে হাসে, তাকে আমি ম্যাড ইন লাভ সিনিয়র থেকে ম্যাড ইন জ্বালা বানিয়ে ছাড়বো। চুপচাপ করে বলে, আমি কাউকে দেখি না, শুধু তোমার রাগই দেখি, তাতেই আমি হেরে গেছি। সাইমা হঠাৎ একটু চুপ হয়ে যায়, চোখে জল জমে, কিন্তু সে হাসে না। রাগী গলায় বলে, কথা বাড়াবি না, ক্লাসে মন দে। জুনিয়র প্রেমিক পাশ না করলে, ফেল হলে প্রেমও বাতিল। ভার্সিটির ছাদ, বিকেল 5টা। সাইমা এক হাতে নোটবুক আর এক হাতে কলম। অনেক তার সামনে বসে আকাশের দিকে তাকিয়ে, যেন ভয়ে ঠান্ডা ঘাম দিচ্ছে। তুমি আমাকে আজ ছাদে ডেকেছো প্রেমিকের মতো, না হেড মিস্ট্রেসের মতো? চুপ কর, প্রেমিক হওয়ার একটা রুল থাকে। তোর জন্য আমি প্রেমিক টাইম টেবিল বানিয়েছি। অনেক হাসি আটকাতে চেষ্টা করে, সিরিয়াসলি? মানে একটা রুটিন? এটা হাসির কিছু না। আমি যেহেতু সিনিয়র, তোর দায়িত্ব হচ্ছে রেগুলেশন ফলো করা। তারপর শুরু করলো পাঠ। সাইমা প্রেমিক রুলস 1, সকাল 8টায় ঘুম থেকে উঠে গুড মর্নিং সাইমা বলবি। না বললে রাগ কন্টিনিউ 24 ঘন্টা। 2, দুপুর 2টায় একসাথে লাঞ্চ না করলেও লাঞ্চ করেছো এটা বলবি। না বললে সন্দেহ হবে, এটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত। 3, সন্ধ্যা 7টা, দিন শেষে 5 মিনিটের প্রেমিক রিপোর্ট দিবি। আজ তোকে কতবার মিস করলাম, তোর চোখে কি দেখলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুই ছাড়া কিছু ভালো লাগে না। 4, রাত 11টায় ঘুমানোর আগে ভয়েস কল দিবি। আমি না ধরলে বার্তা দিবি, ভালোবাসি রাগিনী সাইমা আপু। 5, ছুটির দিন, সেদিন আমি ডেট ঠিক করব, আর তুই বলবি তুমি যেভাবে বলো আমি সেভাবেই চলবো সিনিয়র ম্যাডাম। অনেক হাসতে হাসতে, এটা প্রেম না, এটা প্রেমের ড্রিল। তুমি তো একেবারে আর্মি কমান্ডার। আমি না বললে তোকে কেউ সামলাতে পারবে না, বুঝেছিস? তুই আমার প্রেমিক মানেই আমি সিনিয়র, আর তুই জুনিয়র প্রেমিক ইন ট্রেনিং। ঠিক আছে রে সাইমা, তুই যেমন বলিস আমি সব ফলো করব, কিন্তু একটা রুল আমিও দিব। আমার কাছে রুলস দিবি, সাহস কোথায়? তুই রেগে গেলেও আমাকে ভালোবাসি বলা বন্ধ করবি না। তুই আমার রাগী বউ, তোর রাগেই আমার শান্তি। সাইমা হঠাৎ চুপ করে যায়, চোখ নামিয়ে নেয়। তার ঠোঁটের কোণে এক ফোঁটা লাজুক হাসি। সে গম্ভীরভাবে বলে, রাগ করি না তোর উপর, রাগ করি কারণ তুই আমার এতটা প্রিয় যে সহ্য হয় না তোর অবহেলা। অনেক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তাহলে তো একটাই উপায়, রোজ অবহেলা না করে রোজ ভালোবাসবো রে আমার রাগী সিনিয়র বউ। ক্যাম্পাসের গার্ডেন সাইড, দুপুর 12টা। সাইমা আজ খুব রেগে আছে, চুল খোলা, চোখে সানগ্লাস, মুখে একেবারে ভয়ানক অভিমান। আর সামনে দাঁড়িয়ে আছে অনেক, খুব নিরীহ মুখ করে। তুই এখনো আমাকে নিয়ে বাড়িতে কিছু বলিসনি? মানে তুমি তো বলনি, এখনই বলবো কি না? মানে তুই বুঝিস না আমি খেলছি নাকি প্রেম? তুই এখনো সিরিয়াস না? তুমি তো নিজেই বলেছিলে এখন পড়াশোনা শেষ না করে এসব নিয়ে না ভাবতে। সাইমা ধীরে ধীরে ঠান্ডা ভয়ঙ্কর গলায়, আমি বলেছি পড়াশোনার আগে এসব নিয়ে মাথা না ঘামাতে। তাই বলে তুই যদি আমাকে বিয়েতে সিরিয়াসলি না নিস, তাহলে তোকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। হই হই আপু না, মানে সাইমা, এভাবে কেউ বিয়েও করে? সাইমা রাগে ধমক দিয়ে, আমি সিনিয়র, আমি প্রেমেও সিনিয়র টাইপই করি। প্রেম বিয়েও করব নিজের শর্তে। তুই ভাবছিস আমি শুধু প্রেমিক তৈরি করছি? না অনেক, আমি তোকে বর বানানোর ট্রেনিং দিচ্ছি এতদিন। পেছনে এক ছেলে মেয়ে ফিসফিস করে, ভাই রে ভাই, এইটা তো একেবারে প্রেমে রেগে ছাইড়া দিল।
এই বিয়েটা ক্যাম্পাসের ইতিহাসে রেকর্ড হবে। অনেক মুচকি হেসে বলে। যদি এখন বলি আমি তোর জন্য রাজি, তাহলে? তাহলে বাড়িতে গিয়েই বলবি, মা আমি একজন রাগী সিনিয়রকেই বিয়ে করতে চাই। সে রোজ ঝাড়ে বকে হুকুম দেয় কিন্তু ভালোবাসে নিজের মতো করে। বলবি তো? অনেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। বলবো, কারণ সেই রাগী মেয়েটাই এমন করে ভালোবাসে যে তার রাগী প্রেম, হুমকিতেই যত্ন, আর আদেশেই আমি খুঁজে পাই ভালোবাসা। সাইমা ঠোঁটের কোণে কঠিন এক হাসি। তাহলে শুন, এই রাগী মেয়ে তোর হবু বউ। এখন থেকে যার দুনিয়া আমি, আর তুই আমার দাস প্রেমিক। দুপুর 12টা। ক্যাম্পাসের ক্যান্টিনে অনেক নিজের মতো করে স্যান্ডউইচ খাচ্ছে। সাইমা দূর থেকে হাঁটতে হাঁটতে এলো। চারিদিক তাকিয়ে কাউকে না দেখে ধপ করে বসে পড়ল ওর সামনে। তুই সকাল থেকে রিপ্লাই দাস নাই কেন? অনেক হালকা ভয় পেয়েও হাসে। তুমি তো রেগে যাচ্ছ, আমি একটু ব্যস্ত ছিলাম। তুই কি ভুলে গেছিস আমি তোর থেকে 2 বছরের সিনিয়র? আরে কিন্তু তুমি তো আমার গার্লফ্রেন্ড। আর আমি সিনিয়র গার্লফ্রেন্ড। আমার অর্ডারই ফাইনাল। সকাল 9টায় গুড মর্নিং, দুপুর 2টায় লাঞ্চ খেয়েছো, সন্ধ্যা 7টায় মিস করছি। বুঝেছো? তুমি প্রেম করছো না, যেন টাইম টেবিল বানিয়ে দিছো। তোর মুখের দিকে বেশি হাসি দেখলে তোর হাসির কারণ বন্ধ করে দিব। আবার রাগ? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তুই শুধু ভালোবাসিস আর আমি মানি? আমি রাগলে দুঃখ পাবি, ভুল করবি, আবার আমি সরি শুনতে হব? কারণ তুমি রাগী রাজকন্যা। আর তুই আমার গোলাম রাজপুত্র। আমি রাগ করলে চুপচাপ ফুল পাঠাবি, চকলেট আনবি, না হলে আমি ব্রেকআপ বলে ভয় দেখাবো। বুঝলি? অনেক নাটক করে মাথা নিচু করে। আপনার গোলামের পকেটে আজ চা খাওয়ানোর মতো টাকাও নাই। সাইমা এক গ্লাস লেবু পানি এগিয়ে দিয়ে বলে। এটা খা, তারপর তোর পকেট আমি চেক করব। প্রেম করবি কিন্তু সিনিয়রের মতো ডিসিপ্লিন না থাকলে আমি তোর প্রেম বাতিল করে দিব। অনেক ভ্যাবাচাকা খেয়ে সাইমার মুখের দিকে তাকিয়ে বলে। তুমি প্রেমের মধ্যে কি ভয়ানক সিনিয়রিজম চালাও? সাইমা হেসে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলে। তুই আমার, তাই তুই আমার নিয়মে চলবি। অন্য কেউ দেখলে না বোঝে, তোকে ছেলে ধরা ভাববে। আমি ধরে রাখছি, জানিস কেন? কেন? সাইমা হালকা হাসি দিয়ে চোখে তাকিয়ে। কারণ তুই আমার রাগ, ভালোবাসা, মাথা ব্যথা সব কিছু। অনেক আর কিছু বলে না, শুধু এক কোণে হাসে। কারণ সে জানে এই রাগী মেয়েটা যতই ধমক দিক, সে শুধুই তার রাগে চায়, লুকিয়ে ভালোবাসতে চায়। সন্ধ্যা 5টা। ডিপার্টমেন্টের করিডোরে বসে আছে অনেক, হাতে বই, চোখে কাগজ, কিন্তু মনটা উড়ে বেড়াচ্ছে সেদিকে। ঠিক সেই সময় পাশ দিয়ে হেঁটে গেল 2 জুনিয়র মেয়ে। একজনের হাতে বই পড়ে যাচ্ছিল, অনেক হাত বাড়ি তুলে দিল। থ্যাংক ইউ ভাইয়া। অনেক হেসে মাথা নেড়ে বলে, ঠিক। ওকে, ওয়েলকাম। তখনই ঝড়ের মতো প্রবেশ করলো সিনিয়র প্রেমিকা মিস সাইমা ইসলাম। চোখে সানগ্লাস, কাঁধে ব্যাগ, আর মুখে স্পষ্ট রাগ। তুই কি এখন সোশ্যাল ওয়ার্কার হয়েছিস? কি হয়েছে? তোর কি হজম হয় অন্য মেয়ের দিকে তাকানো? আরে না, আমি শুধু বইটা তুলে দিলাম। তুলে দিলি? আর একটু হলেই বুকে নিয়ে ক্লাসে পৌঁছে দিতে বলতিস, তাই না? তুমি এখন একদম অকারণে রাগ করতেছো। সাইমা ঘাড় কাত করে সামনে দাঁড়িয়ে। অকারণে? শোন অনিক, তুই আমার প্রেমিক। আমি যেভাবে চাই তুই সেভাবে চলবি। আর যদি অন্য কোনো মেয়ে ছুঁয়ে দেয়, আমি তোর হাতে স্পিরিট মেরে আগুন ধরিয়ে দেব। তুমি প্রেম করতেছো না, হিটম্যানের মতো ট্রিট করতেছো। সাইমা ঠোঁট টিপে হালকা হাসি দিয়ে। আমি প্রেমে হিটম্যান, তুই শুধু আমার হবি। আর অন্য কাউকে দেখে হাসবি না, বলবি না, কথা বলবি না। এমনকি কেউ পাশে দাঁড়ালে চোখ বন্ধ করে রাখবি। চোখ বন্ধ করে রাখবো? আমি প্রেমিক না অন্ধ? সাইমা একদম কাছে এসে কানে ফিসফিসে। তুই শুধু আমার চোখে দেখবি, আর যদি অন্য কেউ চোখে চোখ রাখিস, আমি তোর সেই চোখই তুলে রেখে দেব আয়নার সামনে, যেন প্রতিদিন বুঝিস আমি তোর বাঁচা মরার সিনিয়র। অনেক চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঠোঁটে হালকা হাসি, একটু ভয়, একটু ভালোবাসা, আর পুরোটা সিনিয়র কেয়ার। সাইমা হঠাৎ কোমরে হাত রাখে আর বলে। আর যদি কেউ তোর পাশে দাঁড়িয়ে জোরে হাসে, আমি তাকে না কেটে তোর কান মুছড়ে ফেলবো। সিনিয়র আপু মানে প্রেমিকা আপু, বাঁচান। চুপ কর, এখন আমার চোখের দিকে তাকিয়ে বল,
তুই আর অন্য কারোর দিকে তাকাবি না? অনেক হালকা মাথা নিচু করে নাটকে গলে। আমি আর কোনো মেয়েকে দেখব না, শুধু তোমার রাগী মুখটাই দেখব প্রতিদিন। সাইমা হেসে ওঠে, তারপর ধমক দিয়ে বলে, স্মার্ট হবি না, চল আইসক্রিম কিনে দিবি আমাকে, প্রেমের শাস্তি। সকাল 10টা। সাইমা আজ ক্লাস দিয়ে আসলো চোখে মুখে রাগ। ঘরে বাবা মায়ের ঝগড়া, ভাইয়ের চিৎকার, রাতে ঘুম হয়নি ঠিক মতো। সব কিছুর রাগ যেন ওর চোখের ভেতর ঝড় হয়ে আছে। ক্লাস শেষে এক পাশে দাঁড়িয়ে গভীর চোখে মোবাইল দেখছে। তখনই দূরে তাকিয়ে সে দেখল পুরো শরীর ঠান্ডা, আবার রাগ। একটা মেয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। অনিক তাকে ধরে ফেলেছে কোমরে হাত রেখে। মেয়েটা পুরো অনিকের বুকের সাথে লেপটে গেছে। অনিক হাসি মুখে বলছে, আস্তে, পড়ে গেলে ব্যথা লাগতো। আবার পিছনে দাঁড়িয়ে থাকা সাইমা মনে করছে তার কিস করছে। চোখে রাগ, মগজে বিস্ফোরণ, হাতে যেন বাজ পড়ে। সাইমা ঠান্ডা গলায় কিন্তু ভয়াবহ ভাবে। ওই অনিক, অনেক তাকাতে সাইমা এগিয়ে আসে, রাগে চোখ গরম নিয়ে। পেছনে কিছু লোক দাঁড়িয়ে আছে টেনশনে। তুই এখন ক্যাম্পাসে নায়ক হোস, মেয়েরা পড়ে গেলেই ধরিস, বুকে রাখিস? তুমি কি বলছো? আমি তো সাইমা ঠাস করে ব্যাগ ছুঁড়ে ফেলে। চুপ, এখন কিছু বলিস না। তুই আজ প্রমাণ করে দিলি তুই প্লে বয়। তুই তো প্রেম করতে আসিসনি, তুই সব কিছুতে ছুতে আসছিস। তুমি এমন ভাবছো কেন? আমি তো শুধু সাইমা চোখ লাল হয়ে, তুই কিস করেছিলি অনিক? বল, তুই আমার পেছনে প্রেম করিস আর সামনে অন্য মেয়েকে বুকে রাখিস? তুই তুই চরিত্রহীন। সাইমার গলা কাঁপছে। অনেক স্তব্ধ। পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে বলল, আমার পা পিছলে যাচ্ছিল আপু, ও না ধরলে আমি পড়ে যেতাম। সাইমা তাকায় না পর্যন্ত, শুধু বলে, তুই চুপ কর, আমার প্রেমিক আর কাউকে ধরতে পারে না, বুঝেছিস? অনেক শান্ত গলায় বলল, অনেক তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। ভালোবাসা নামের মুখোশ পরে চরিত্রের খেলোয়াড় হইছো? দাঁড়িয়ে রইল এক জায়গায়, হাতটা কাঁপছে। হয়তো ওই হাত দিয়ে সে ভালোবাসা ধরতে চেয়েছিল, কিন্তু সিনিয়র প্রেমিকার চোখে সেটা হয়ে গেছে অপরাধ। সাইমা প্রচণ্ড রেগে অনেকের গালে থাপ্পড় মেরে বলল, তোকে আমি প্রথম দিনই ঠিক চিনেছিলাম, তোর নজর মেয়েদের শরীরে। তুই একটা চরিত্রহীন। আমার নিজের কাছে ঘৃণা লাগছে, আমি তোর মতো একটা চরিত্রহীনকে ভালোবেসেছিলাম। ছি ছি, থু। অনেক খুব কষ্টে পেল সাইমার কথায়। সাইমার কথাগুলো বুকে ছুরির মতো বিঁধতে শুরু করলো। সাইমারেকে হনহন করে চলে গেল। আর অনেক মনে ভীষণ কষ্ট নিয়ে বলল, তুমি এতটা অপমান না করলেও পারতে। আমার চরিত্র নিয়ে কথা বললে তুমি। আমি তো কোনো দিনও তোমাকে বাজেভাবে স্পর্শ করি নাই। আর একটা চোখে ভুল দেখার কারণে তুমি আমার ভালোবাসা, আমার চরিত্র নিয়ে সবার সামনে অপমান করলে। আমি এতটাই তুচ্ছ তোমার কাছে? ঠিক আছে, আজ থেকে এই চরিত্রহীন ছেলে কোনোদিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। এই বলে অনেক চোখের পানি মুছে গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে ভাসলো নানান স্মৃতি। সেদিন সাইমা যা বলেছিল সেটা শুধু কথা ছিল না, সেটা ছিল অনেকের হৃদয়ে গেঁথে যাওয়া একটা বিষাক্ত তীর। তুই প্লে বয়, তোর কোনো চরিত্র নেই, তুই অন্য মেয়ের গায়ে হাত দিস। পরের দিন আর ক্লাসে যায়নি। এক সপ্তাহ পর জানা গেল অনেক দেশের বাইরে চলে গেছে স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ায়। কাউকে বলে যায়নি, না সাইমাকে, না বন্ধুদের, না তার মাকে, আয়েশা বেগমকেও। 4 বছর পর বাংলাদেশের আকাশে বৃষ্টির হালকা ছোঁয়া। ঢাকার শাহজালাল এয়ারপোর্টে নামলো এক সুদর্শন গম্ভীর যুবক। সে আর আগের সেই অনেক না। চোখে কালো চশমা, শার্টের হাতা গোটানো, হালকা দাড়ি, চোখে এক ধরনের গভীরতা, যেন অনেক কিছুর ভেতরে দিয়ে এসেছে। মা আয়েশা বেগম বাড়ির দরজায় দাঁড়িয়ে ছেলেকে দেখে ছুটে আসে, চোখ ছলছল করে বলে, আমার ছেলে ফিরেছে 4 বছর পর, আমাকে একটা ফোন দিতি না তুই? তুমি বলেছিলে যখন কষ্ট থেকে মুক্তি পাবে তখন ঘরে ফিরে আয়। আমি সময় নিচ্ছিলাম মা। আয়েশা বেগম ছেলের মাথায় হাত রাখে। এই 4 বছরে ভুলে যাইনি, শুধু বারবার দরজার দিকে তাকিয়ে থেকেছি। সকাল 9টা। আয়েশা বেগম হালকা শাড়ি পরে ছেলের ঘরে ঢুকে 1 কাপ চা রাখলেন টেবিলে। অনেক এখনো জানালার পাশে দাঁড়িয়ে, চোখে উদাস দৃষ্টি। তোর বয়স হয়েছে বাবা, তোকে দেখে কত মানুষ প্রস্তাব দিচ্ছে। ভাবছি এবার তোর জন্য একটা মেয়ের কথা পাকা করেছি। হ্যাঁ মা,
ঠিক আছে। আয়েশা বেগম থমকে গেলেন। এই ছেলেটা আগে তো একবার বলতো। না মা, এখন না, আমি রেডি না মা। আমার একজন ছিল মা। আজ সে কিছুই বলল না, একটুও না। একবার ছবিটা দেখে নিবি না? আমি ভাবছিলাম তোর মতামত। অনেক চোখ না ফিরিয়ে শান্তভাবে মা তুমি যা ভালো মনে করো করো, আমি রাজি। আয়েশা বেগমের চোখে জল ওঠে। সে জানে তার ছেলে ভাঙ্গা একটা মানুষ হয়ে ফিরেছে। এই সময় সাইমা সেই পুরনো গাছটার নিচে বসেছিল, যেখানে একদিন অনেক বলেছিল, তুমি ছাড়া আর কিছু ভাবি না আমি। আজ সে জানে অনেক দেশে ফিরেছে, কিন্তু তার সামনে আসে না। কেউ বলে অনেক বদলে গেছে, কেউ বলে সে নাকি এখন অন্য বিয়েতে রাজি হয়ে গেছে। সাইমার হাতটা তখন কাঁপছে, হাতের মুঠোয় একটা চিঠি। আমি আজও রাগ করি, কিন্তু এখন কাঁদি। চুপচাপ তুই যদি ফিরে আসিস আমি ক্ষমা চাইতাম, কিন্তু তুই তো চুপচাপ রাজি হয়ে গেলি। হঠাৎ রিমঝিম বৃষ্টি পড়ে। সাইমা ছুটে ঘরে ফিরে আসে। মোবাইলে ভেসে ওঠে অনিক রহমান এঙ্গেজড। হাত থেকে ফোনটা পড়ে যায়। সাইমা কাপা ঠোঁটে ফিসফিসিয়ে বলে, তুই যদি আজও আমারটা হতি, তাহলে কাউকে আমার নামের জায়গায় বসাতে পারতি না রে। বনানীর এক্সক্লুসিভ বুটিক হাউস। সময় বিকেল 4টা। অনেক এসেছে তার মায়ের সাথে। তার এঙ্গেজমেন্ট মাত্র 1 সপ্তাহ পর। মা আয়েশা বেগম ছেলের জন্য পাঞ্জাবি কোট শেরওয়ানি দেখতে ব্যস্ত। অনেক কিছু বলছে না, শুধু চুপচাপ তাকিয়ে আছে বিভিন্ন সেলফের দিকে। হাতে একটা নতুন ঘড়ি, চোখে বিষণ্ণ এক গভীরতা। হঠাৎ পাশের আয়নায় প্রতিফলিত একটা মুখ দেখে অনেক থেমে যায়। চোখ দুটো কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। সামনে দাঁড়িয়ে সাইমা, সাদা সাদা একটা শাল পেঁচানো, চুল খোলা, চোখে কাজল, কিন্তু চোখে অভিমান, কপালে চাপা কষ্ট। দুজনেই বুঝে গেছে 4 বছরের পদ্মা আজ এক দোকানে উঠেছে। দুজনেই একই জায়গায়, কিন্তু 2 ভিন্ন জীবন। সাইমা একপাশে কাপড় দেখছিল, হঠাৎ পেছনে তাকিয়ে অনেকের চোখে চোখ পড়ে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কেউ কিছু বলে না। অনেক চোখ নামিয়ে নেয়। সাইমা ঠোঁট কামড়ে পাশ ফিরে নেয়। মনে হয় যেন ওদের মাঝখানে শত শব্দ জমা, তবুও কোনো শব্দ বের হয় না। সাইমার পাশে তখন তার বান্ধবী ফিসফিস করে বলে, ওই তো অনেক না। সাইমা সোজা গলায় বলে, হ্যাঁ, সে এখন অন্য কারোর হবু বর, আমার কেউ না। অনেক একটা নীল কুর্তি হাতে তুলে নেয়। মা বলে, এইটা ভালো লাগছে? অনেক মাথা নাড়ে। গলায় কোনো উচ্ছ্বাস নেই। সেকেন্ড কেটে যায়। দুজনের চোখে অভিমান চাপা পড়ে চুপ হয়ে যায়। কারো মুখে একটাও কথা নেই, কিন্তু চোখ দুটো চিৎকার করে বলে, তুই বলিসনি ফিরতে, আমি আর ডাকিনি। অনেকের বাড়ির লোকেশন ড্রয়িং রুম। এক পাশে আয়েশা বেগম। আজ অনেকের এঙ্গেজমেন্টের কার্ড ছাপা হচ্ছে। মা আয়েশা বেগম সব কাজ তদারকি করছেন। অনেক শুধু পাশে বসে মাথা নিচু করে চুপচাপ। মেয়ে ভালো, পরিবারও চমৎকার। আমি তোদের দুজনকে একসাথে দেখে শান্তি পাবো রে। তুমি যেটা ভালো মনে করো মা, সেটাই করো। অন্যদিকে সাইমার বাবা, সাইমার বিয়ে ঠিক হয়েছে। সাইমার মা ব্যস্ত বিয়ের কেনাকাটায়। বিয়ের দিন তারিখ ঠিক, এখন শুধু কনের প্রস্তুতি বাকি। সাইমা নিজের ঘরে আয়নার সামনে বসে চোখে অভিমান গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকেই তো চিনি না, ভালোবাসি যাকে, সে তো এখন আর আমার না। সাইমার মা দরজায় এসে বলে, ছেলের নাম অনিক রহমান। সাইমা চমকে তাকায়। অনিক রহমান? মাথা ঘুরে ওঠে, বুক ধুক ধুক করে ওঠে, কিন্তু নিজের মাকে কিছু বলে না। মনে মনে ভাবে, না, নাম মিলে গেলেও সে আমার অনেক হতে পারে না। সে এখন অন্য কারোর হবু বর। বিয়ের আগের দিন শুভেচ্ছা বিনিময় ও মেহেদির আয়োজন। অনেক পাঞ্জাবি পরে আসছে মেয়ের বাসায় মেহেদি দিতে। পরিবারের সঙ্গে মনে অদ্ভুত অস্বস্তি, বুকটা ভার হয়ে আছে। গেট দিয়ে ঢুকে সামনে তাকাতে এসে থমকে যায়। সামনে দাঁড়িয়ে সাইমা, সাদা সবুজ মেহেদি রঙের শাড়ি, খোলা চুল, চোখে বিস্ময়। দুজনের চোখে যেন সময় থমকে যায়। সাইমা ফিসফিসিয়ে বলে, তুই তুই এখানে? অনেক কাপা গলে। আপনি হবু কনে? দুজনেই বোঝে পুরো দুনিয়া ঘুরে ভাগ্য আবার তাদের এক করেছে এমনভাবে, যেখানে কোনো প্রস্তুতি ছিল না, ছিল শুধু অভিমান, দুঃখ আর চাপা ভালোবাসা। অনেকের মনে পাহাড় সমান অভিমান।
অনেক অভিমান ভুলতে পারে না। অনেক চুপচাপ থেকে হঠাৎ তার মা আয়েশা বেগমকে জানিয়ে দেয় সে এই মেয়েকে বিয়ে করবে না। রাত 11টা, আজ এঙ্গেজমেন্টের আগের দিন। সব আয়োজন শেষ, বিয়ের শাড়ি, গহনা, ডেকোরেশন সবই প্রস্তুত। অনেক নিজের রুমে বসে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। মাথার মধ্যে শুধু একটা দৃশ্য, সাইমা সেই দিনকার চোখে আগুন ভরা অপমান। তুই চরিত্রহীন, তুই প্লে বয়। হঠাৎ আয়েশা বেগম দরজা ঠেলে ঘরে ঢুকে বলেন, কাল সকালে মেয়ের বাসায় যেতে হবে, সব ঠিকঠাক, শুধু তোর মুখে একটু হাসি দরকার। অনেক ধীরে মুখ ঘুরিয়ে মাকে দেখে, চোখে জল নেই কিন্তু কণ্ঠে ধ্বংস। আমি এই মেয়েকে বিয়ে করব না মা। আয়েশা বেগম থমকে যান। কি বললি তুই? তুই তোরই তো পছন্দ ছিল ওকে, এত বছর আগেও। হ্যাঁ, পছন্দ ছিল, কিন্তু যেই মেয়ে একদিন আমার ভালোবাসা দেখে না, আমার চরিত্রে সন্দেহ করে, আমি কিভাবে তাকে সারা জীবন বিশ্বাস করব মা? ও তো ভুল বুঝেছিল, তুই বললেই তো সব ঠিক হতো। অনেক হেসে ফেলে। সবাই ভাবে ভুল বোঝা ঠিক করা যায়, কিন্তু সেই ভুল যখন আত্মসম্মান নিয়ে খেলে তখন মানুষ শুধু সরে আসে। আমি এসেছিলাম নিজের ভুল ভাঙাতে, কিন্তু এখন আর কিছু প্রমাণ দিতে চাই না মা। তুই কি এখনো কষ্টে আছিস? অনেক চোখ বন্ধ করে। কষ্ট থাকলে বিয়ের প্রস্তুতি নিতাম না। আমি এখন শুধু শান্তি চাই, যেখানে ভালোবাসা থাকলেও অভিযোগ থাকবে না। আর সাইমা, সে তো আমার রাগ বোঝেনি কখনো, আমার ভালোবাসাকেও সন্দেহ করেছিল মা। আমি তাকে আর পাশে চাই না। মা চুপ করে বসে পড়ে বিছানায়, শুধু বলে, তুই একবার ওর সাথে কথা বলবি? অনেক সোজা উত্তর দেয়। না মা, আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম 4টা বছর, ও তো একবারও আসেনি। আজ যখন তাকেই সামনে পেলাম, আমি ততদিনে ঠিক হয়ে গেছি। ভালোবাসা থাকলেও আর প্রয়োজন নেই ওর। অন্যদিকে সাইমা নিজের ঘরে বসে কান্না চেপে রাখছে। ও শুনেছে অনেক কাল তাকে বিয়ে করবে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই ফোন আসে আয়েশা বেগমের কাছ থেকে। সাইমা ফোন ধরে, ওপাশ থেকে শুধু একটাই কথা ভেসে আসে, সাইমা মা, অনেক বিয়েতে রাজি না? সাইমার হাত থেকে ফোন পড়ে যায়, চোখ দুটো কেবল খালি জানালার দিকে চেয়ে থাকে। সে ফিসফিসিয়ে বলে, তুই বলতেও দিলি না কিছু। আমি তো আজ বলতে চেয়েছিলাম। তুই ছিলি আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে সত্যি। রাত 12টা, বৃষ্টি নামছে ঝিরঝি করে। সাইমা নিজের রুমে বিছানায় বসে চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। অনেকের নাম খোলা চ্যাটে লেখা আছে। তুই বিয়েতে রাজি হলি না, আমি জানি, আমার জন্যই। আমি জানি আমি ভুল করেছিলাম, ভীষণ ভুল। তুই একটাও কথা না বলে চলে গেছিস, কিন্তু আমি চুপ করে থাকতে পারছি না অনিক, আমি পারছি না। মেসেজটা টাইপ করে সেন্ড বোতামে আঙ্গুল রাখা হয়, কিন্তু ক্লিক করছে না। সাইমা উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়, চোখের নিচে কালি, মুখে কষ্ট। যে ছেলেটা একদিন এক ঝটকায় আমার চোখে পানি এনে দিয়েছিল, সেদিন আমি তাকেই বলেছিলাম চরিত্রহীন। সে কিছু বলেনি, প্রতিশোধ নেয়নি, শুধু হারিয়ে গিয়েছিল। আর আমি ভুল বোঝাকে এত শক্ত করে ধরেছিলাম যে সত্যিকারের ভালোবাসাকে ফেলে দিয়েছিলাম। অনেক বছর পরে সাইমা ক্যাম্পাসে আসে। হঠাৎ দেখে অনেক ক্যাফেটেরিয়ায় বসে আছে একা, চোখে গ্লাস, চুপচাপ কফিতে চুমুক দিচ্ছে। সাইমা ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়। অনেক তাকায় না, এক চুমুক কফি নাই, চোখে কোনো বিস্ময় নেই, কোনো অনুভব নেই। সাইমা মাথা নিচু করে, আমি একটা কথা বলতে চাই। আমি ভুল করেছিলাম, আমি খুব বাজেভাবে কথা বলেছিলাম। তুই আমাকে কখনো কিছু বলিসনি, অথচ আমি তোকে অপমান করেছিলাম সবার সামনে। তুই যদি আমাকে ঘৃণা করিস, আমি সেটারই প্রাপ্য। অনেক ধীরে ধীরে মাথা তোলে, চোখে কোনো রাগ নেই, শুধু শীতল শূন্যতা। তুই এতদিন পর বুঝলি, যখন আমি পুরোপুরি বদলে গেছি, তুই তখনও সিনিয়র ছিলি, এখনও সিনিয়র, কিন্তু আমি আর সেই জুনিয়র অনেক না। সাইমা ফুপিয়ে বলে, আমি তোকে ভালোবাসি অনেক, আজও ভালোবাসি। ভুল করেছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমি আজও কাঁদি। তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। অনেক চুপচাপ উঠে দাঁড়ায়। ভালোবাসা সময় চায় না, ভালোবাসা বোঝে। আর যদি না বোঝে, তাহলে সেই ভালোবাসার জায়গায় শুধু শূন্যতা থাকে। অনেক ধীরে চলে যায়। সাইমা চিৎকার করে ডাকে, অনেক, প্লিজ দাঁড়া। তুই যদি একটুও ভালোবাসতি তাহলে ফিরে তাকাতি। অনেক পেছনে না তাকিয়ে বলে, ভালোবাসতাম, তুই তখন আমায় খারাপ ভাবছিলি, আর এখন ভালোবাসছিস যখন আমি ভালো থাকি না।
রাত 3টা, সারা বাড়ি ঘুমিয়ে গেছে, শুধু একটা ঘরে লাইট জ্বলছে। সাইমা মেঝেতে বসে আছে চুপচাপ, কোলে মুখ গুজে কাঁপছে। হাতে একটা পুরনো চিঠি, অনেক একদিন দিয়েছিল, সেখানে লিখেছিল, তুই শুধু রাগ করিস, আমি তবু ভালোবাসি। আজ অনেক আর বলে না ভালোবাসি, সে তো চলে গেছে, ফিরে তাকায়ও না। সকালবেলা সাইমার মা ঘরে ঢুকে দেখে মেয়ের চোখ ফুলে গেছে। চুপচাপ পাশে বসে বললেন, সাইমা, মানুষ সব কিছু পায় না। তুই ওকে ভালোবাসতি, আমরা জানি, কিন্তু যে তোকে বুঝে না, তোকে ফিরালো না, তার জন্য কাঁদতে আসে। সাইমার ছোট ভাই রুহান এসে বলে, আপুর জন্য আমরা আরেকজন খুঁজবো, তার থেকেও ভালো, যে তোকে বুঝবে, ভালোবাসবে। সাইমা মুখ তুলে তাকায় না পর্যন্ত, শুধু ফিসফিসিয়ে বলে, যাকে আমি ভালোবাসি তার থেকে ভালো কেউ হয় না, কারণ ভালো খারাপ দিয়ে মাপা যায় না অনুভব। তার মা আবার বলে, তুই ভেঙে পড়লে চলবে না মা। একজন চলে গেলে জীবন শেষ হয় না। দেখবি একদিন এমন একজন আসবে যে তোর চোখে জলও বিশ্বাস করবে, তোকে বোঝার চেষ্টা করবে। সাইমা চোখ তুলে বলে, যে আমাকে চুপ করে ছেড়ে চলে গেল, আমি তার জন্য আজও অপেক্ষা করি। আর নতুন কেউ এসে কি দেবে? ভালোবাসা তো ওর সাথেই হারিয়ে গেছে। রাতে সাইমা ছাদে গিয়ে দাঁড়ায়, তাকিয়ে থাকে আকাশের দিকে, ফিসফিস করে বলে, তুই ছাড়া আমি কিছু চাইনি অনিক, আর এখন তুই কিছু না হয়ে গেছিস। তবু তোর নাম ছাড়া মুখ খুলতে পারি না রে। চোখ বেয়ে জল পড়ে। হয়তো ওটা সেই স্নেহ মেয়েটার নিজের প্রতি অভিমান, যে একদিন সব হারিয়ে বুঝলো রাগ করে দূরে ঠেলে দেওয়া মানুষটা আসলে কাছের ছিল। রাত 2টা, অনেকের রুম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোতে বালিশের পাশে খোলা পড়ে আছে একটা পুরনো ডায়েরি। অনেক বিছানায় বসে ডায়েরির দিকে তাকিয়ে ফিসফিস করে নিজের সাথে, সাইমা আমাকে কতটা কষ্ট দিয়েছে জানি না, ও হয়তো ইচ্ছা করেই বলেছিল, হয়তো ভুল বুঝেই অপমান করেছিল, কিন্তু আমার ভিতরে তখন হাজারটা টুকরো ছড়িয়ে পড়েছিল। ও সেই একটা কথা, তুই প্লে বয়, তুই চরিত্রহীন, আমার বুকের ভেতর এত জোরে বাজে এখনো। সে ডায়েরির পাতায় হাত বোলায়, পুরনো পাতায় লেখা, আজ সাইমা আমার দিকে তাকিয়ে হেসেছে, পৃথিবীর সব হাওয়া থেমে গেছিল। অনেক চোখ বন্ধ করে নাই, ঠোঁট কেঁপে ওঠে। আমি তো সত্যি ভালোবেসেছিলাম সাইমা, মন থেকে, ভিতর থেকে। ও তো বুঝেইনি, আমি তো কিছু চাইনি, শুধু ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম। ও আমাকে পুড়িয়ে দিয়েছিল, তবু আমি চাইতাম আমি যেন ওর অন্ধকারে আলো হয়ে থাকি, কিন্তু এখন তো আমি নেই। আর ও যখন এসেছে তখন আমি নিজেই পুড়ে ছাই হয়ে গেছি। সেই মুহূর্তে দরজায় টোকা পড়ে। আয়েশা বেগম এসে পাশে বসে বলে, তোর মুখে এত অভিমান কেন রে? তুই এতটা ভালোবাসলি, তবু ক্ষমা করলি না? অনেক মুচকি হেসে বলে, মা, আমি তো সব সময় ওকেই ভালোবেসেছি, আজও ওর নাম মুখে এলে বুকের ভিতর ধসে পড়ে সব। কিন্তু মা, কিছু জিনিস ভাঙলে আবার জোড়া লাগে না, বিশ্বাস সেই জিনিসটা আর ফিরিয়ে আনা যায় না। আয়েশা বেগম ধীরে ছেলে কাঁধে হাত রাখে। তুই যতই শক্ত দেখাস, তোর চোখ বলে তুই আজও কাঁদিস শুধু ওর জন্য। অনেক মাথা নিচু করে ফিসফিসায়, ও আমাকে কষ্ট দিয়েছে মা, তবু আমি আজও ওর কাছেই ফিরে যেতে চাই। শুধু ভয় হয় আবার যদি সেই ভুল বোঝাটা ফিরে আসে। সাইমার ড্রয়িং রুম, সময় বিকেল 5:30। সাইমার মা আর খালা বসে আছে চায়ের ট্রেনে। বাড়ি থেকে একজন সম্ভ্রান্ত পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ছেলে কানাডা প্রবাসী, উচ্চশিক্ষিত, সুদর্শন, পরিবারের পছন্দের পাত্র। সবাই খুশি, শুধু সাইমা ছাড়া। সে চুপচাপ বসে আছে সোফায়, কিছু না বলে। সাইমার মা হেসে বলে, মেয়ে বড় হয়েছে, সময় হয়েছে নিজের ঘর করার। তোর সব ভুল দুঃখ ভুলে এবার নতুন করে শুরু হোক মা। ছেলেটা খুব ভালো, এমন সুযোগ সবাই পায় না। এবার সব ঠিকঠাক করেই ফেলি। সাইমা কিছু বলে না, মুখ নিচু, ঠোঁট শুধু ঠোঁট কামড়ে কাঁপতে থাকে অল্প করে। মাথার ভিতর অনেকের মুখ, অনেকের হাসি, তার কষ্ট, তার চুপ করে চলে যাও। সবার সামনে সে কিছু বলে না, কিন্তু ঘরে ঢুকে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে। আমি কাউকে চাইনি রে অনিক, তুই ফিরলি না, তুই বুঝলি না, তুই আমাকে সুযোগ দিলি না।
তার হাত কাঁপছে, চোখ লাল। ড্রয়ার থেকে বের করে পুরনো সেই গোলাপি চিঠিটা, যেখানে লেখা, তুই যদি কখনো আমাকে ছেড়ে যাস আমি মরে যাবো রে অনিক। রাতে সাইমা ছাদে একা বসে, আকাশের চাঁদ নেই, বাতাস ভারী। সে ফিস ফিস করে, তুই যেদিন বললি তুই আর ফিরবি না, আমি সেদিনই শেষ হয়ে গেছিলাম। আজ তারা আমার বিয়ে ঠিক করেছে, আর আমি কিছুই বললাম না, কারণ আমি জানি তুই আর কিছু বলবি না। হঠাৎ বাতাসে ভেসে আসে নিচের রাস্তা থেকে কোনো গাড়ির শব্দ। সে উঠে দাঁড়িয়ে তাকায়, কোনো অচেনা ছায়া হেঁটে চলে যাচ্ছে। সে মনে মনে ভাবে, হয়তো তুই, কিন্তু তুই তো আর আসিস না। ক্যাম্পাসের পেছনে পুরনো সিঁড়ি। বিকেল 5টা। সাইমা ছুটে এসেছে অনিকের কাছে, চোখ ভেজা, চুল এলোমেলো, শাড়ির আঁচল কাঁপছে বাতাসে। অনিক একা বসে আছে সিঁড়ির শেষ ধাপে। সামনে এসে থামিয়ে যায় সাইমা, ধীরে ধীরে বলে, অনেক কষ্ট দিয়েছি জানি। তুই যেদিন চলে গিয়েছিলি আমার সব ভেঙে পড়েছিল রে। অনেক কিছু বলে না, ঠোঁট শক্ত করে চেপে রাখে। আমি সব বুঝি এখন। তোর চোখে সেই সময় কতটুকু অপমান দেখেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি তোকে ভালোবাসতাম, এখনো বাসি। অনেক এবার নিচু গলায় বলে, ভালোবাসা কখনো কাউকে অপমান করে না সাইমা। ভালোবাসা চোখে সন্দেহ এনে বলে না তুই প্লে বয়। ভালোবাসা তখনই সত্যি হয় যখন ভুল বোঝার আগেই প্রশ্ন করে। সাইমা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। তুই যা চাস, যা বলিস আমি সহ্য করব। শুধু একটা সুযোগ দে অনিক। আমার আত্মসম্মান, আমার অহংকার সব কিছু ভেঙে তোকে চাই এখন। আমার পরিবারের কথা শুনে আমি অন্য কাউকে বিয়ে করব না, প্লিজ রে। অনেক চোখ বন্ধ করে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর ধীরে বলল, ঠিক আছে, ক্ষমা করলাম তোকে। সাইমার চোখ জল জল করে ওঠে। তুই আমাকে ক্ষমা করলি মানে তুই? অনেক কথা কেটে বলল, হ্যাঁ, ক্ষমা করলাম। তুই বাড়ির মতো করে যেভাবে বিয়ে করতে চাস কর। নিজের পরিবারের পছন্দ মেনে নে। আমার তরফ থেকে তো আর কোনো অভিমান নেই, শুধু আমি আর ওখানে থাকবো না। সাইমা হঠাৎ বোবা হয়ে যায়, ঠোঁট কাঁপে, চোখ ফেটে জল নামে। তোকে ফিরে পাবো না। অনেক উঠে দাঁড়ায়, শেষবারের মতো তার দিকে তাকিয়ে বলে, ভালোবাসা অনেক বড় সাইমা। তুই যা করেছিলি সেটা ভুল ছিল, কিন্তু আমি তোকে এখন আর দোষ দেই না, কারণ আমি তোকে ভালোবেসেছিলাম। এখন শুধু ভালোবাসাটা মরে গেছে। অনেক ধীরে ধীরে হাঁটতে থাকে। সাইমা হাঁটু গেড়ে বসে থাকে সিঁড়িতে, পেছন থেকে জল ভেজানো গলায় ফিস ফিস করে, আমার অহংকার আমার হাত থেকে গেল, এবার তুইও চলে গেলি। তাহলে আমি এখন কি নিয়ে থাকি রে অনিক? সাইমার বাসর ঘর। সময় রাত 11:45। সাইমার মাথায় লাল ঘোমটা, চোখের পাতায় কপাল ভর্তি কাজল লেপটে আছে, কাদা চোখে। আজ বিয়ে হয়ে গেছে, কিন্তু সব কিছু যেন কেমন অচেনা, একটা শূন্যতা, একটা দম বন্ধ করা ভার। সাইমা ধীরে ধীরে ঘরে ঢোকে। ঘরটা সাজানো, বিছানায় ফুল, চারপাশে মিষ্টি আলো জ্বলে, আর সেখানে চেয়ারে বসে আছে এক ছায়া, এক চেনা অচেনা মানুষ। সাইমা প্রথমে মাথা নিচু রেখে এগিয়ে, কিন্তু ঘরের ভেতর বসা মানুষের মুখটা যখন দেখল, সে একদম থমকে দাঁড়ায়, চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে। অনিক। অনেক ধীরে মুখ তোলে, চোখে হালকা ক্লান্তি, তবু হাসে শান্তভাবে। হ্যাঁ, আমি। সাইমা কাঁপতে কাঁপতে পেছনে সরে যায়। তুই তো বলেছিলি তুই আমাকে আর বিয়ে করবি না। তুই তো বলেছিলি আমি তোর ভালোবাসার যোগ্য না। তাহলে তুই কেন এখন আমার স্বামী? অনেক ধীরে উঠে দাঁড়ায়, হাঁটতে হাঁটতে সাইমার সামনে এসে থেমে যায়। কারণ তুই বলেছিলি তুই কাউকে ভালোবাসতে পারবি না আমার পরে। আর আমি চেয়েছিলাম শেষবার তোকে একবার নিজের নামে করতে। তুই আমাকে না চিনলেও আমি তোকে চিনি সাইমা। তুই ততটা খারাপ না যতটা তোর রাগ তোকে করে তোলে। সাইমার চোখ বেয়ে কান্না গড়িয়ে পড়ে। সে বসে পড়ে বিছানার পাশে। তুই আমাকে ক্ষমা করলি? অনেক তার পাশে বসে বলে, ক্ষমা করেছিলাম আগেই, কিন্তু ভালোবেসেছিলাম ভাঙা অবস্থাতেই। আর তাই তোকে ফিরে না পেয়ে শান্তি পাইনি। তোর কপালে আমার নামটা লিখে এখন শান্তি লাগছে। সাইমা কাঁদতে কাঁদতে অনিকের বুকে লুকিয়ে ফেলে। তুই আমার থেকে অনেক বেশি বড়। আমি তোকে হারানোর ভয়েই তো ভুল করে ফেলেছিলাম। তুই যদি আর কখনো আমাকে ছেড়ে যাস আমি মরে যাব অনিক। অনেক তার কপালে হাত রাখে। তুই রাগ করিস, ঝগড়া করিস,
কিন্তু এবার আমার থেকে দূরে যাবি না। এবার আমরা একসাথে রাগ, অভিমান আর ভালোবাসা নিয়ে সব মিলিয়ে। ঘরের বাইরে টিপ টিপ বৃষ্টি, আর ভেতরে দুইটা মানুষ একে অপরকে ভেঙে ভেঙে চিনছে। রাগ, অভিমান, অপমান সব পেছনে ফেলে আজ থেকে তারা শুরু করছে নতুন জীবন। সাইমা ধীরে বলে, অনেক তুই এতদিন আমাকে ছেড়ে দিলি, আমাকে কাঁদিয়েছিস, কষ্ট দিয়েছিস। নিচু গলায় বলে। ভুল তো তুমি করেছিলে সাইমা। সাইমা চোখ সরিয়ে ফেলে, ঠোঁটে বাঁকা হাসি। ভুল করেছি, কিন্তু এখন তো তুই আমার বিয়ে করা বর। তোর কষ্টের হিসাব এখন আমি বুঝে নিব। অনেক চোখ বড় করে তাকায়। মানে? সাইমা ধীরে উঠে আসে তার কাছে, একদম ঘাড়ে পাশে মুখ এনে ফিসফিস করে। তুই যে কষ্ট দিয়েছিস আমাকে, তার শাস্তি কি জানিস? অনেক ধীরে জবাব দেয়। কি? সাইমা ঠোঁটে কোণে দুষ্ট হাসি এনে বলে, আমাকে এখন এত পুষিয়ে দিয়ে আদর করতে হবে যাতে আমি ভুলে যাই তুই আমাকে একটিবারও ফিরে তাকাসনি সে 4টা বছর। অনেক চমকে ওঠে, তারপর হেসে ফেলে। তুমি না একদমই পাল্টাওনি। সাইমা গম্ভীর মুখ করে বলে, আমি সিনিয়র, প্রেমিকাকে কষ্ট দিলে এইরকম আদরের শাস্তি পেতে হয়, বুঝলি? এবং সেটা এখনই শুরু করতে হবে। অনেক ধীরে ধীরে সাইমার হাত ধরে নিজের দিকে টেনে আনে। তুমি যা বলবে আমি সব শাস্তি মাথা পেতে নেব। তুই শুধু আজ থেকে চিরদিন আমার পাশে থাকবি। রাগ করো, ঝগড়া করো, তবুও থাকো। সাইমা অনেকের বুকের মাঝে মাথা রাখে, ফিসফিসিয়ে বলে, আমি তো শুধু তোকে চাই। সব রাগ, অহংকার তোর জন্যই ছিল। তুই আমার ভালোবাসার যোগ্য অনেক, আর আজ থেকে তুই আমার আইনগত ভালোবাসায় সবটুকু। দরজা পর্যন্ত আসতেই বন্ধ হয়ে যায়। ভিতরে আলো মিলান হয়ে আসে, আর একটুখানি ফিসফিস। তুই আজ থেকে শুধু আমার। সাইমা আঁকড়ে ধরল অনিকের ঠোঁট, যেন এত বছরের তৃষ্ণা মিটাচ্ছে। অনিক তার সাথে তালে তাল মিলালো। দুজনে মান অভিমান ভেঙে আর দুই মানব একাত্মা হয়ে গেল। এভাবে চলতে থাকলো তাদের ভালোবাসা।